আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি আজকে রেদওয়ান মাহমুদ রেজা। বর্তমান বিশ্বই আমরা আমাদের এই বর্তমান বিশ্বই বর্তমানে করোনা মহামারীতে অতিক্রম করছে। এই করোনা মহামারীতে আমরা সবাই আজকে মোটামুটি খুবই ভীতিকর অবস্থা এবং একটা দুঃসহ জীবন এবং অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছি যে আমাদের সামনে কি হবে না না হবে, সামনে আমাদের ভবিষ্যৎ কি, বা এই করোনা কতদিন আমাদের মধ্যে থাকবে, বা বর্তমানে ভ্যাকসিন নিয়েও অনেক আলোচনা হচ্ছে। এরই মধ্যে আমাদের বিশ্বে যদি আমরা একটু বিশ্বে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে বর্তমানে এই পর্যন্ত প্রায় আক্রান্ত হয়েছে 6,70,21,834 জন পুরো বিশ্বে, এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় 15,37,165 জন মানুষ। তো এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও আমাদের পুরো বিশ্বে আমাদের গবেষকরা গবেষণা সর্বত্রই গবেষণা চালিয়ে যাচ্ছেন। ওনারা চেষ্টা করছেন যে এই করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, এবং এই ভাইরাস থেকে কিভাবে মানুষের জন্য ভ্যাকসিন আবিষ্কার করা যায়, এবং ভ্যাকসিন কতটুকু উপকারী হবে, সেই ভ্যাকসিন কিভাবে মানুষের কাছে আসবে, সেই বিষয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আজকে আমাদের এই সেশনটাও আমরা সাজিয়েছি সেই করোনা ভ্যাকসিন নিয়ে। আমাদের বর্তমানেই একটা খুব আলোচিত একটা বিষয় হলো এই করোনা ভ্যাকসিন। কবে আমাদের মধ্যে করোনা ভ্যাকসিনটা আসবে? বর্তমানে একটা খুবই আলোচিত হচ্ছে আমাদের যুক্তরাজ্যে। আমাদের যে করোনা ভ্যাকসিনটা নিয়ে আলোচনা করা হচ্ছে ফাইজার ভ্যাকসিন। আর এই করোনা ভ্যাকসিন এবং ফাইজার ভ্যাকসিন নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিনের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ডক্টর খন্দকার মেহেদী আকরাম স্যার। স্যারকে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। স্যার, কেমন আছেন? ধন্যবাদ রেডওয়ান, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন এবং সবাই যারা দেখছেন তারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ স্যার, আমরা ভালো আছি স্যার। আমরা বর্তমানে স্যার আজকে আমাদের যে বিষয়টা সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই আলোচিত একটা বিষয়। আপনি বর্তমানে প্রায় সব জায়গাতেই এই বিষয় নিয়ে কথা বলছেন। তো আমরাও এই বিষয়টা নিয়ে স্যার আজকে আপনার সাথে একটু আলোচনা করবো, এবং আমাদের যারা দর্শক আছেন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো স্যার, আমরা প্রথম দিক থেকেই যখন করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে তখন থেকেই আমরা জেনে আসছি স্যার যে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল যে অক্সফোর্ডের ভ্যাকসিনটাই প্রথমেই আমরা হাতে পাবো স্যার, কিন্তু তার আগেই আমরা দেখছি যে ফাইজারের ভ্যাকসিনটা অনুমোদন পেয়ে গেল, এবং তা রিসেন্টলি তা মানুষের দেহে প্রয়োগ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং যুক্তরাজ্যে মোটামুটি সবকিছুই প্রস্তুত। তো স্যার, এটা কাদেরকে প্রয়োগ করা হবে এবং কিভাবে প্রয়োগ করা হবে, এটা যদি স্যার একটু বলতেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আসলে প্রথম দিকে আমরা যদিও অক্সফোর্ড ভ্যাকসিনের দিকেই তাকিয়েছিলাম, এবং পার্টিকুলারলি আমরা যারা ইউকেতে থাকি তারা কিন্তু মোটামুটি শিওর ছিলাম যে ইউকেতে প্রথমে অক্সফোর্ড বা অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটাই পাবে। এবং মূলত গভর্নমেন্টের যত প্ল্যানিং, লজিস্টিক্যাল প্ল্যানিং, কোল্ড চেইন মেনটেনেন্স এবং অন্যান্য যত লজিস্টিক্যাল প্ল্যানিং ছিল, সব এই অক্সফোর্ড ভ্যাকসিনকেই ঘিরে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ফাইজারের কাজ এত দ্রুত এগোচ্ছিল এবং এত সিস্টেমেটিক ওয়েতে এগোচ্ছিল যে তাদের ভ্যাকসিনটি ফেজ 3 ট্রায়ালের যে ইন্টারিম রেজাল্ট সেটা আগে প্রকাশিত হলো, মানে তারা প্রকাশ করলো প্রেস ব্রিফিং এর মাধ্যমে। এবং এবং তার ফলশ্রুতিতে তারা অ্যাপ্রুভালের জন্য আবেদন করে দিল ইউকেতে। আবার ঠিক সেই সমসাময়িক সময় অক্সফোর্ডের ফেজ 3 ট্রায়াল নিয়ে একটা ঝামেলা হয়ে গেল, তাদের রেজাল্টের বিভিন্ন রকম কমপ্লিকেশন অ্যারাইজ করলো। সো এসব ক্ষেত্রে দেখা গেল যে ইউকে গভর্নমেন্টের যে রেগুলেটরি বডি, ইউকে গভর্নমেন্ট ওই রেগুলেটরি বডিকে অনুরোধ করলো যেন ফাইজারের ভ্যাকসিনটা যত দ্রুত সম্ভব একটা রিভিউ করে দেওয়া যায়। আমরা জানি যে যখন ফেজ 3 ট্রায়ালের এই ধরনের ইন্টারিম রেজাল্ট তৈরি হয় তখন পরবর্তী স্টেপটাই হচ্ছে রেগুলেটরি বডির অ্যাপ্রুভাল। আর ইউকেতে যে রেগুলেটরি বডি রয়েছে ওটাকে আমরা বলি MRHA। সো তারা অ্যাপ্রুভালের জন্য অক্সফোর্ড ফাইজার ভ্যাকসিনের সকল ডেটা অ্যানালাইসিস শুরু করলো। এই ঘটনাগুলো কিন্তু ঘটলো একদম নভেম্বরের শুরু থেকে, ফার্স্ট উইকে। নভেম্বরের ফার্স্ট উইক থেকে ডিসেম্বরের ভিতরে এই 1 মাসের ভেতরেই কিন্তু ওই যে রিভিউ বডি, রেগুলেটরি বডি, তারা কিন্তু রিভিউ করে পরবর্তীতে আমরা জানি যে অ্যাপ্রুভাল দিয়ে দিল এমার্জেন্সি ইউজের জন্য। এবং ফাইজারের ভ্যাকসিনটি যখন অক্সফোর্ডের আগে অ্যাপ্রুভাল পেয়ে গেল তখন যদিও এটা একটা ভালো খবর, একটা প্রবলেম হয়ে গেল যে ইউকে গভর্নমেন্ট ওয়াজ নট প্রিপেয়ার্ড টু প্রোভাইড দ্য রিকোয়ার্ড কোল্ড চেইন। তার মানে এই যে ফাইজারের যে ভ্যাকসিনটা, এটা কিন্তু আমরা জানি যে এই ভ্যাকসিনটা হচ্ছে
mRNA বেসড ভ্যাকসিন, এবং পার্টিকুলারলি দিস ফাইজার ভ্যাকসিনের যে টেম্পারেচারটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে -80 টু -70 ডিগ্রি সেলসিয়াসের একটা টেম্পারেচার লাগে এই এক্ষেত্রে ভ্যাকসিন স্টোরেজ এবং সরবরাহের জন্য। এই অবস্থাটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল না আপনার ওই ইউকে প্রিপেয়ার্ড ছিল না, এবং এই কারণেই ইউকে এখন যেটা করছে যে তাদের যে হসপিটালগুলোতে -80 ফ্রিজার রয়েছে সেসব জায়গায় অক্সফোর্ডের ভ্যাকসিনটা সরবরাহ করে সেসব জায়গা থেকেই ভ্যাকসিনেশনটা শুরু করবে। সো যেহেতু একটু প্রবলেম, অক্সফোর্ডের ভ্যাকসিনটা একটু ডিলে হচ্ছে, সো ফাইজারের ভ্যাকসিনটা অ্যাপ্রুভাল আগে পেয়ে গেল। ইউকে খুব খুশি, যদিও তার 8 লক্ষ ডোজ ভ্যাকসিন পেয়েছে যা 4 লক্ষ মানুষকে তারা দিবে, এবং এই 4 লক্ষ মানুষের ভেতরে দেওয়া হবে অ্যাকচুয়ালি মূলত বৃদ্ধদের। যে তাদের প্ল্যানিং এ যেটা বলা হচ্ছে যে 80 বছর বয়স অথবা তার চেয়ে বেশি যাদের বয়স আছে, যারা কেয়ার হোমে বসবাস করে, তারা কিন্তু বেশি এফেক্টেড সিভিয়ারিটিতে, সো তাদেরকে এই ভ্যাকসিন সবচেয়ে প্রথম দেওয়া হবে। তারপরে যেটা দেওয়া হবে, এখন ডিসিশন নেওয়া হয়েছে, মাঝামাঝি ডিসিশন নেওয়া হয়েছিল যে এই 80 বছরের বৃদ্ধদেরকে দেওয়ার পরে তাদের যে সেবায় যারা আছে তাদেরকেও দেওয়া হবে। তার মানে হোল কেয়ার হোমের স্টাফ এবং কেয়ার হোমে রেসিডেন্ট যারা তাদেরকে দেওয়া হবে। পরবর্তীতে তারা যেটা ডিসিশন প্রথম দিকে নিয়েছিল যে বাকি ভ্যাকসিনগুলো, যেহেতু তারা 1 মিলিয়ন বা 10 লক্ষ জন্য আবেদন করেছিল ফাইজারের কাছ থেকে, কিন্তু ফাইজার দিতে পেরেছে অনলি 800,000 বা 8 লক্ষ ডোজ ভ্যাকসিন। সো তারা পরবর্তীতে দেখলো যে এই ভ্যাকসিনগুলো তারা ডাক্তারদের এবং যে স্বাস্থ্যকর্মী আছে তাদেরকে দেবে, বিকজ তারা খুব বেশি এক্সপোজড হয়। পরবর্তীতে এটা নিয়ে বেশ ক্রিটিসিজম হলো যে যারা হসপিটালে ভর্তি 80 বছর বয়স্ক লোক তাদেরকে আমরা কেন দেব না। কথাটা খুবই ভ্যালিড, যে হসপিটালে তো অনেক মানুষ ভর্তি আছে যারা অন্যান্য অসুখে আক্রান্ত, কিন্তু করোনাতে না, তাদেরকেও তো ভ্যাকসিন দেওয়া যেতে পারে যেহেতু ভ্যাকসিনগুলো হসপিটালেই থাকবে। তখন ডিসিশন চেঞ্জ হয়ে কেয়ার হোমের বৃদ্ধদের দেওয়ার পরে বেঁচে যাওয়া যে ভ্যাকসিনগুলো তাদেরকে দেওয়া হবে হচ্ছে আপনার হসপিটালে ভর্তি এবং যারা ক্রিটিক্যাল কন্ডিশনে, মানে বিভিন্ন রকমের কোমরবিডিটি আক্রান্ত 80 বছর বয়সের বৃদ্ধদেরকে এই ভ্যাকসিনটা দেওয়া হবে। এই ভ্যাকসিনটা আমরা জানি আজকে হচ্ছে কি বার, রবিবার, সোম, মঙ্গল, মানে ওয়েনসডে, মঙ্গলবারেই কিন্তু ভ্যাকসিনেশন শুরু করে দিবে গভর্নমেন্ট, কারণ অলরেডি ফাইজারের ভ্যাকসিন চলে এসেছে ইউকেতে, একটা সিক্রেট প্লেসে তারা রেখেছে, কারণ যেহেতু ভ্যান্ডালিজম হতে পারে, সো একটা সিক্রেট প্লেসে তারা রেখেছে, সকল লজিস্টিক আর রেডি। এই ভ্যাকসিনগুলো দেওয়া হবে হসপিটালের থ্রুতে। কিছু ভ্যাকসিন ক্যারি করে নিয়ে যাওয়া প্ল্যান করা হচ্ছে যে ওই যে ড্রাই আইস বক্সে যে কেয়ার হোমগুলো ওখানে, এবং কিছু কিছু সেন্টার তৈরি করা হবে যেখানে সবাইকে এনে ভ্যাকসিন দেওয়া হবে। এটাই হচ্ছে এখনকার ফাইজার ভ্যাকসিনের প্ল্যান, এবং সঠিক উত্তর হচ্ছে, সহজ উত্তর হচ্ছে আগামী মঙ্গলবার এই ভ্যাকসিন শুরু করা হবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা জানি যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এগুলো নিয়ে প্রথমে আলোচনা হচ্ছিল, কিন্তু এদের তৃতীয় ধাপে আসার বা তৃতীয় ট্রায়ালে আসার সমস্যাটা কি হয়েছে এবং কবে নাগাদ এই ভ্যাকসিনটা অ্যাপ্রুভাল পেতে পারে? হ্যাঁ, আসলে এটাই তো এখন একটা সমস্যা, কারণ অক্সফোর্ড যেভাবে এগোচ্ছিল তাদের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল, তাদের ফেজ 1 ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল, দুভাবে তারা ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল করেছে। একটা হচ্ছে 18 থেকে 55 বছর বয়সের ভেতরে একটা গ্রুপে তারা ফেজ 2 ট্রায়াল করেছে, সেটা তারা পাবলিশ করেছে ল্যান্সেটে সম্ভবত জুলাইয়ের দিকে। তারপর নভেম্বরে অথবা নভেম্বরের দিকে তারা পাবলিশ করেছে আরেকটি পেপার, যেখানে তারা দেখিয়েছে যে বৃদ্ধদের উপরও তাদের এই ভ্যাকসিনটা সমানভাবে ইফেক্টিভ। সো ফেজ 1 ফেজ 2 ট্রায়াল খুব ভালোভাবে কিন্তু তারা করেছে। ফেজ 3 ট্রায়ালটাও খুব ভালোভাবে এগোচ্ছিল পৃথিবীর 5টি দেশে, আমরা জানি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, তারপরে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া। আমরা জানি এই কয়েকটা মেন কান্ট্রিতে তাদের কিন্তু ফেজ 3 ট্রায়াল চলছে, এখনো চলমান। কিন্তু ফেজ 3 ট্রায়ালের যে রেজাল্ট তারা অ্যানালাইসিস করেছে, যেটাকে আমরা বলি ইন্টারিম রেজাল্ট অ্যানালাইসিস বা মধ্যবর্তী রেজাল্ট অ্যানালাইসিস, এই রেজাল্ট অ্যানালাইসিসেই যত রকমের সমস্যা এবং যত রকমের কোশ্চেন আসছে এই অ্যানালাইসিসটাকে ঘিরেই। তার কারণ হচ্ছে এই অ্যানালাইসিসটা তারা করেছে 24,000 ভলান্টিয়ারের উপরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে, যুক্তরাজ্যের এবং ব্রাজিলের দুটি ভলান্টিয়ার গ্রুপের উপরে। সংখ্যা ছিল 24,000 সামথিং। সো তাদের উপরে যে যখন ভ্যাকসিনের ট্রায়াল তারা করছিল, এখানে দুটো জিনিস বের হয়ে এসেছে। একটা হচ্ছে তাদের প্ল্যান ডোজ ছিল, একটা প্ল্যান ডোজ ছিল যে 2টো ফুল ডোজ বা স্ট্যান্ডার্ড ডোজ দেওয়া হবে, যেই প্রতিটা ডোজের ভিতরে ধরেন 50 বিলিয়ন
অ্যাডিনোভাইরাল পার্টিকেল থাকবে, 50 বিলিয়ন ভাইরাস থাকবে একটা ভায়ালে বা একটা ডোজে। এভাবে দুটো ডোজ দেওয়া হবে, প্রথম দিন একটা, 28 দিন পর একটা। এই ডোজিং সিস্টেমটা সেটেল করা হয়েছে আপনার ফেজ 2 ট্রায়ালের মাধ্যমে। সো তারা এই ডোজে কিন্তু ভ্যাকসিনেশন শুরু করেছে। হঠাৎ কিন্তু তারা দেখতে পেয়েছে যে একটা গ্রুপে, ইউকের একটা গ্রুপে, তারা ভ্যাকসিন প্রথম দিকে যখন দিয়েছে তারা মূলত তাদেরকে দিয়েছে হাফ ডোজ। হাফ ডোজ মানে হচ্ছে যেখানে 22 বিলিয়ন ভাইরাস থেকে 25 বিলিয়ন ভাইরাস ছিল প্রতিটা ভায়ালে বা প্রতিটা ডোজে। যখন তারা এটা দেখতে পেয়েছে, এটা বুঝতে পেরেছে, আজ করতে পেরেছে, যখন তারা দেখছিল যে কিছু মানুষ তাদের অ্যাডভার্স ইফেক্টটা যেভাবে এক্সপেক্টেড সেভাবে অ্যাডভার্স ইফেক্ট শো করছে না। যদিও এটা ডাবল ব্লাইন্ডেড ছিল, তারপরে তারা নোটিস করেছে যে একটা গ্রুপে, ইউকের একটা গ্রুপে, তারা কিন্তু অ্যাডভার্স ইফেক্ট যেটা শো করার কথা সেটা করছে না। তখন তাদের সন্দেহ হয় আসলে সমস্যাটা কোথায়। তখন তারা খোঁজ করতে গিয়ে দেখে যে ভ্যাকসিন আসছে, সে ভ্যাকসিনের ভেতরে, ভায়ালের ভেতরে কম পরিমাণে ভাইরাস, হাফ ডোজ ভাইরাস রয়েছে প্রথম ডোজে। তখন তারা অ্যাস্ট্রাজেনিকার কাছে আরো কনফার্মেশন চায়। অ্যাস্ট্রাজেনিকা বলে যে তাদের একটা ম্যানুফ্যাকচারিং এরর হয়ে গেছে, এই এররের কারণে এই ভ্যাকসিন যেটা ফুল ডোজ হওয়ার কথা সেটা হাফ ডোজ চলে আসছে। এটাই হলো সমস্যা। এখন তাড়াতাড়ি তারা এটা যখন বুঝতে পেরেছে, আমরা কিন্তু জানি যে ক্লিনিক্যাল ট্রায়ালে এই ধরনের ভ্রান্তি বা ভুল করার তেমন কোনো প্রয়াস নেই, এটা যখন হয় তখন খুব সিরিয়াসলি নিতে হয়। সো তারা খুব দ্রুত গতিতে এই ব্যাপারটা তাদের এথিক্যাল কমিটিকে জানিয়েছে, পরবর্তীতে যে এই যে ব্রিটিশ যে রেগুলেটরি কমিটি বা রেগুলেটরি এজেন্সি তাদেরকে জানিয়েছে। এখন রেগুলেটরি এজেন্সি বলেছে ওকে, তোমরা যেহেতু 2741 জনকে হাফ ডোজ দিয়ে ফেলা হয়েছে অলরেডি, তাদেরকে সেকেন্ড ডোজটা ফুল ডোজ দেওয়া হোক। সো তখন তারা ফুল ডোজ দিয়ে ওই 2700 যাদেরকে এরোনাস বা ভুল ডোজ দেওয়া হয়েছিল তাদেরকে আবার দ্বিতীয় ডোজটা সঠিক ডোজ দেওয়া হয়, বা যেটাকে বলা হয় ফুল ডোজ দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে দুটো গ্রুপ হয়ে গেছে এখন ভ্যাকসিনেশনে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাবল ডোজ আর একটা হচ্ছে একটা হাফ ডোজ ফলোড বাই ফুল ডোজ। সো এই দুটো গ্রুপে যখন ডেটা তারা অ্যানালাইসিস করেছে, এই দুটো ডোজকে তারা সেপারেটলি অ্যানালাইসিস করতে হবে যেহেতু এদের ডোজিং সিস্টেম ডিফারেন্ট। সো সেপারেট অ্যানালাইসিস করতে গিয়ে তাদের যে প্ল্যান ডোজটা ছিল, যে দুটো ফুল ডোজ, সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছে যে এই ডোজে অ্যাকচুয়ালি এফিকেসি আসছে হচ্ছে 62%। তার মানে 100 জনকে ভ্যাকসিন দিলে 62 জন করোনা থেকে প্রোটেক্টেড হয় বা কোভিড থেকে প্রোটেক্টেড হয়। এটা অনেকটা অসন্তোষজনক, মানে এটা 62% তো এফিকেসি খুব একটা ভালো না অ্যাকচুয়ালি। কারণ আমরা যদি দেখি অন্যান্য ভ্যাকসিনের ক্ষেত্রে সবারই 90 আপ, মানে যতগুলা ভ্যাকসিন এখন পর্যন্ত ইন্টারিম রেজাল্ট হয়েছে সবারই কিন্তু এফিকেসি 90 থেকে 95%। সো এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা রেজাল্ট। কিন্তু তারা আরেকটা যেটা বলেছে যে এই যে ছোট্ট একটা মিস্টেকেন গ্রুপ, যে গ্রুপটাকে ভুল ইনজেকশন দেওয়া হয়েছিল, সেখানে তারা দেখতে পেয়েছে যে ওই জায়গাটায় আপনার ওই ওই জায়গাটায় সরি আচ্ছা ওই জায়গাটায় দেখা গিয়েছে যে ভ্যাকসিনের যে এফিকেসি এসেছে, এই এফিকেসিটা ছিল 90%। সো দ্যাটস এ গুড থিং ফর অক্সফোর্ড ভ্যাকসিন। তখন যেটা অক্সফোর্ড ভ্যাকসিন বললো যে যেহেতু তাদের এই ভ্যাকসিনের এই ডোজটা 95% এফিকেসি এসেছে, তখন তারা 90% এফিকেসি এসেছে, তারা বললো যে আমরা এই ডোজটাকে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের ভিতরে ভ্যাকসিনেশন করব বা প্রয়োগ করব, আমরা ওই ফুল ডাবল ডোজ দিব না কারণ এটা ইফেক্টিভ না। কিন্তু যখন তারা এই দুটো ডোজকে আলাদা আলাদা ভাবে রেজাল্ট বললো, এই কারণে দেখবেন যে পেপার পত্রিকে আসে যে 62 থেকে 90%, শতকরা 90%, এটা একটা ভুল ইনফরমেশন। এটা হইতেছে হয় 62% অথবা 90%, এটা কোনো রেঞ্জ না। হ্যাঁ, সো তখন তারা এটা তো এখন রেগুলেটরি বডিকে দিতে হবে। এখন রেগুলেটরি বডি যেটা, তাদের তো এখন ডিসিশন নিতে হবে এই আইদার এই ফুল ডোজ দুটোর উপরে ভিত্তি করে অথবা হাফ ডোজ উপরে ভিত্তি করে। এখন হাফ ডোজে যে ডেটা, সেই ডেটাতে আছে হইতেছে মাত্র 2700 জন ভলান্টিয়ার। ওদিকে ফুল ডোজের যে ডেটা, দুটো ফুল ডোজের ডেটা, ওটা করা হয়েছে প্রায় 9000 ভলান্টিয়ারের উপরে। সো 9000 ভলান্টিয়ারের উপরে যে রেজাল্ট, সেটা অনেকটা ডিপেন্ডেবল রেজাল্ট, যেটাকে বলা হয় স্ট্যাটিস্টিক্যালি কনফিডেন্ট ডেটা। কিন্তু হাফ ডোজ ফুল ডোজে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ডেটা। তার মানে 2700 জনের উপর ভিত্তি করে কোনো রেজাল্ট অ্যানালাইসিস করে সেটা এই লক্ষ লক্ষ মানুষের উপরে দেওয়া সম্ভব না। হ্যাঁ, এটা ইনসাফিসিয়েন্ট ডেটা। এই হলো সমস্যা। কারণ কি, আরেকটা সমস্যা হচ্ছে যে এই যে ইনসাফিসিয়েন্ট ডেটা বললো, এখানে আরো ইনসাফিসিয়েন্সি আছে। আরেকটা ইনসাফিসিয়েন্সি কি, এথনিক ডাইভার্সিটি ল্যাক। তার মানে
এই যে 2700 জনকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল এরোনাস ডোজ, হাফ ডোজ, ফুল ডোজ, এক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদেরকে যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তাদের ভিতরে বেশিরভাগই সাদা মানুষ, তাদের ভিতরে এশিয়ান কম, তারপরে ব্ল্যাক আমেরিকান, ব্ল্যাক আফ্রিকান কম, এবং যে আমরা যেটাকে বলি এথনিক মাইনরিটি ডাইভার্সিটি, এটা ছিল না। এই ধরনের ডাইভার্সিটি অ্যাটলিস্ট 30% থেকে 40% এক্সপেক্টেড, সেটা ছিল না। আরেকটা প্রবলেম কি হয়েছে, এজ ডাইভার্সিটি ল্যাকিংস। সেক্ষেত্রে এই যে অ্যারোনাস গ্রুপটা, এই গ্রুপটায় দেখা গেছে যে ভ্যাকসিন দেওয়া হয়েছে শুধুমাত্র 18 থেকে 55 বছর বয়সের মানুষদের। তাহলে বুড়োদের ক্ষেত্রে কি হবে? তার মানে 80 বছর বয়সের মানুষের উপর কি ভ্যাকসিনটা কাজ করে? 70 বছরের মানুষের উপর কি ভ্যাকসিনটা কাজ করে? এই এজ ডাইভার্সিটিটা এসেনশিয়াল একটা ভ্যাকসিনের কার্যকারিতার জন্য। সো এটা ল্যাকিং। সো এসব ল্যাকিং এর কারণে সবকিছু এখন আনসার্টেন। যদিও রেগুলেটরি বডি এখন, ব্রিটিশ রেগুলেটরি বডি এটাকে অ্যানালাইসিস করছে, কিন্তু অ্যাপ্রুভাল দিবে কিনা আমরা এটা জানি না। তবে ইউএস এর থেকে যেটা বলেছে এফডিএ, যে তারা বলতেছে যে এই যে ডেটা, এরোনাস ডেটার যে ডেটাটা রয়েছে, এটা সাফিসিয়েন্ট না। So they might not give any approval based on only these 2070 volunteers data. WHO এর একই সুর, উই নিড ইনাফ ডেটা। সো এই কারণে যেটা সমস্যা হয়েছে, এই সমস্যার কারণে অক্সফোর্ড ভ্যাকসিনের অ্যাপ্রুভাল পাওয়া একটু অনিশ্চয়তার ভিতরে পড়েছে। তাদেরকে এখন ফেজ 3 ট্রায়ালটা করতে হবে। তবে ফেজ 3 ট্রায়ালের যখন একটা প্ল্যান রয়েছে, এখন অ্যাস্ট্রাজেনিকা বলেছে তারা এই যে হাফ ডোজ ফুল ডোজ দিয়ে আবার একটু বড় সড়ো ফেজ 3 ট্রায়াল করবে খুব তাড়াতাড়ি, এ মাসে না হোক আগামী মাসে শুরু করবে, এবং তার 3 মাসের ভিতরে রেজাল্ট চলে আসবে। তারপরে হয়তো তারা ডাব্লিউএইচও এবং এফডিএ এর অ্যাপ্রুভাল পাবে। ইউকে এর অ্যাপ্রুভাল পাবে কিনা এর অ্যান্সার আসলে কেউ দিতে পারছে না। ইভেন যে ইউকে তে যারা একদম টপ, তারাও বলছে যে যেহেতু রেগুলেটরি বডি ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি, উই ক্যানট ইনফ্লুয়েন্স দেম এন্ড উই ক্যানট এক্সপেক্ট হোয়াট দে উইল গিভ আস। যেহেতু ডেটাতে একটু প্রবলেম, সেহেতু আমরা বলতে পারবো না যে দিবে কিনা। যেটা কিন্তু ফাইজারের বলা ছিল, যে বোঝা গেছিল যে ভ্যাকসিনের অ্যাপ্রুভাল দিয়ে দিবে, এবং ফাইজারের ভ্যাকসিনের অ্যাপ্রুভাল 2 সপ্তাহের ভিতর দিয়ে দিয়েছে, কারণ তাদের ডেটা ছিল ক্লিন এন্ড সাফিসিয়েন্ট। হ্যাঁ, 40,000-এর উপরে ডেটা। সো এইটা হচ্ছে আপনার মেন ভিতরের ব্যাপার। এটা এখন মোটামুটি সবাই জানে যে এই কারণে একটু পিছিয়ে যাচ্ছে আর কি, সব কিছুই একটু পিছিয়ে যাচ্ছে। ইভেন আমরা কবে অক্সফোর্ডের ভ্যাকসিন ইউকেতে পাবো, এটাও অ্যাকচুয়ালি একদম আনসার্টেন। ধন্যবাদ। তাহলে স্যার, আমরা যেটা এখন বলতে পারি যে এই যে অক্সফোর্ডের ভ্যাকসিনের যে ট্রায়াল জনিত যে এই যে সমস্যা, এই সমস্যার জন্য কি বাংলাদেশে ভ্যাকসিন আসার কি তাহলে পিছিয়ে যাবে, বা বাংলাদেশে কবে নাগাদ এই ভ্যাকসিন পেতে পারে? বাংলাদেশে তো পিছিয়ে যাবে মনে হয়। তার কারণ হচ্ছে কি, এর সাথে অনেকটা লিঙ্ক। অ্যাস্ট্রাজেনিকার, আমরা ধরে নেই যে অ্যাস্ট্রাজেনিকা তাদের এই হাফ ডোজ ফুল ডোজ এটাকে নিয়েই সামনে এগিয়ে যাবে। ফুল ডোজ যেটা, সেটা নিবে না, কারণ এটা 62% এফিকেসি, এই ডোজ মানুষকে দেওয়া যাবে না। সো যেহেতু হাফ ডোজ ফুল ডোজ দেওয়া যাবে, তাদের এই ডেটাটাকে ভ্যালিডেট করতে হবে। Honestly speaking, this data is not validated now, কারণ you need at least 11,000 volunteer। সেখানে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে 2,700 volunteer, এটা ইনসাফিসিয়েন্ট ডেটা। সো এটা দিয়ে যখন তারা অ্যাপ্রুভালের জন্য যাবে, যদি ব্রিটেন অ্যাপ্রুভাল দিয়েও দেয় বিশেষ কনসেশনে বা ডিসক্রিশনে, যদি ব্রিটেন দিয়েও দেয়, এফডিএ কিন্তু অ্যাপ্রুভাল দিবে না, এটা অন্ততপক্ষে বোঝা যাচ্ছে এখন। এফডিএ যদি অ্যাপ্রুভাল না দেয়, ডাব্লিউএইচ অ্যাপ্রুভাল দিবে না। এখন ডাব্লিউএইচ যদি অ্যাপ্রুভাল না দেয়, আমার মনে হয় না যে আমাদের যে সাবকন্টিনেন্ট এলাকাতে আমরা ভ্যাকসিনেশন করতে পারবো, কারণ আমাদের সাবকন্টিনেন্টে অনেকটাই রিলাই করে এফডিএ এবং ডাব্লিউএইচও ডিসিশনের উপর। এবং এটা একটা সাধারণ নিয়ম যে ডাব্লিউএইচও ডিসিশন হলেই শুধুমাত্র একটা ভ্যাকসিন পৃথিবী ব্যাপী ডিস্ট্রিবিউশন সম্ভব। যদিও একটা ইম্পর্টেন্ট জিনিস আমি একটু বলি, একটা পয়েন্ট, ফাইজারের ভ্যাকসিন কিন্তু বাহরাইন দেওয়া শুরু করবে এখন। যদিও সে তাদের ইন্টারেস্ট শো করেছে, ভ্যাকসিন দেওয়া শুরু হয় নাই, কিন্তু আমার মনে হয় বাই দ্য টাইম, বাহরাইন ইন্টারেস্ট প্রকাশ করেছে, কিন্তু বাই দ্য টাইম আমার মনে হয় ফাইজারের ভ্যাকসিনটাও ডাব্লিউএইচও এর অ্যাপ্রুভাল পেয়ে যাবে, কারণ এফডিএ ইজ ওয়ার্কিং অন ইট। সো এফডিএ রিভিউ করছে, এফডিএ রিভিউটা একটু স্লো প্রসেস, সো ওরা একটু সময় নিচ্ছে। ওটা হয়ে গেলেই ডাব্লিউএইচও এর রিভিউ হয়ে যাবে আশা করা যায়, এবং ডাব্লিউ এর অ্যাপ্রুভাল হয়ে গেলে আমার মনে হয় বাহরাইন সহ অনেক দেশে দেওয়া যাবে ফাইজারেরটা। অক্সফোর্ডেরটা যেহেতু আরো বেশি কমপ্লিকেটেড, ইউকে এর অ্যাপ্রুভাল তো পাই নাই, কবে এফডিএ পাবে তারও ঠিক নাই। আমরা এখন পর্যন্ত যতটুকু বলতে পারি যে আগামী 3 মাসের আগে অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা খুবই কম। সো স্বাভাবিকভাবে যেহেতু সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন তৈরি করবে অ্যাস্ট্রাজেনিকার,
অ্যাস্ট্রাজেনিকা নিড ক্লিয়ারেন্স ফ্রম WHO, যেহেতু WHO ক্লিয়ারেন্স পেতে তাদেরকে ফেজ 3 ট্রায়াল করতে হবে, এবং ফেজ 3 ট্রায়াল যেহেতু 3 মাস সময়ের ব্যাপার, সেহেতু সবকিছু মিলিয়ে 3 থেকে 4 মাস যে সকল কিছু থেকে পিছিয়ে যেতে পারে ভ্যাকসিন, এটা অনেকটা বলা যায়। যদি আসলে এখন কিন্তু এত প্রেডিক্ট করা এত প্রবলেম যে নর্মাল নিয়মে অনেক কিছুই চলছে না, সো অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় হুটহাট করে। সো যদি সবকিছু স্বাভাবিক নিয়ম অনুযায়ী এগোয়, আমি একটা জিনিস বলতে পারি যে জানুয়ারি থেকে যদি ফেজ 3 ট্রায়াল শুরু করে অ্যাস্ট্রাজেনিকা, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত লাগবে তাদের এই ফেজ 3 ট্রায়ালের রেজাল্ট রেডি হতে। সো রেজাল্ট যখন রেডি হবে হয়তো 1 মাসের ভেতরে অ্যাপ্রুভাল পেয়ে যাবে, এপ্রিল মে। সো আমার ধারণা যে এপ্রিল মের দিকে কোনো একটা কিছু হবে, মানে ইন্টারন্যাশনালি। আবার এমনও হতে পারে যে 2 মাসের ভেতরে তাদের ভ্যাকসিন ট্রায়াল শেষ করতে পারে অ্যাস্ট্রাজেনিকা। যদিও এটা নিয়ম নাই, কারণ সাধারণত 2 মাসকে দেখতে হয় যে অ্যাটলিস্ট ইনফেকশন হয় কিনা ভ্যাকসিনের পরে। যদি তারা এই নিয়মটা একটু কাটছাট করে, সেক্ষেত্রে হয়তো ফেজ 3 ট্রায়ালের রিপোর্ট আরেকটু আগে আসবে, এবং সেক্ষেত্রে হয়তো অ্যাপ্রুভাল আরেকু আগে আসবে। যখনই অ্যাপ্রুভালটা আসলে FDA এবং WHO ক্লিয়ারেন্স দিবে, তখনই কিন্তু সেরাম ইনস্টিটিউট তাদের ভ্যাকসিনটা, সেরাম ইনস্টিটিউটও তাদের অ্যাপ্রুভালটার জন্য ভারতের কাছে আবেদন করবে, এবং ভারত রেডি হয়ে আছে আবেদন অ্যাপ্রুভ করার জন্য। এবং যখন এটা হবে তখন কিন্তু বাংলাদেশও ভ্যাকসিনটা পাবে সেরাম ইনস্টিটিউট থেকে। এখানে ভ্যাকসিন প্রোডাকশন করা কিন্তু কোনো সমস্যা না। আমার কাছে মনে হয় যে অলরেডি যেহেতু ভ্যাকসিনে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে ডোজিং সিস্টেমে। সো ভ্যাকসিন যেহেতু সেফ প্রমাণিত হয়েছে, হ্যাঁ, আবার ভ্যাকসিন যেহেতু 100% ডেথ রেট কমাতে পারে, এটাও প্রমাণিত হয়েছে, শুধু অনলি এফিকেসিটা নিয়ে একটু সমস্যা। আমার মনে হয় সেরাম ইনস্টিটিউট সহ অ্যাস্ট্রাজেনিকা তাদের ভ্যাকসিন অলরেডি প্রোডাকশন করে ফেলবে। সো অ্যাপ্রুভাল পাওয়া মাত্রই আর প্রোডাকশনের জন্য ওয়েট করতে হবে না, শিফট করে ফেলবে, মানে শিপমেন্টে চলে যেতে পারবে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে সকল যে প্ল্যানিং ডেট টেট আমরা জানি, এটা 3 মাস পিছিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশও 3 মাস পরে ভ্যাকসিন পাবে। যদি আমরা আজকে ধরে নিই যে ফেব্রুয়ারিতে আমরা আশা করছিলাম পাবো, তার সাথে আরো 3 মাস যোগ দিন, মার্চ এপ্রিল মেতে হয়তো আমরা ভ্যাকসিন পাবো। এটা সম্পূর্ণ একটা অনুমান ভিত্তিক, যদি এই অনুমানের একটা কারণ হচ্ছে কিছু কিছু টাইম লাইন এবং 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 যেটা আমরা দেখছি তার উপরে বেসিস করে। সো 3 মাস আমার মনে হয় ইন্টারন্যাশনাল মার্কেটে অক্সফোর্ড ভ্যাকসিনটা পিছিয়ে গেল এখন পর্যন্ত, অনুমান ভিত্তিক যেটুকু বলা যায় আর কি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা তাহলে জানতে পারলাম যে 3 মাস বাংলাদেশে আসতে 3 মাস লাগতে পারে, কিন্তু বাংলাদেশে যখন আসবে এই ভ্যাকসিনটা বাংলাদেশে কতটুকু উপযোগী হবে। আমরা জানি যে ভ্যাকসিনটা একটা বিশেষ তাপমাত্রায় রাখতে হয়। তো বাংলাদেশে আসার পর বিশেষ তাপমাত্রায় রাখা এবং সেটাকে বিশেষ উপায়ে ডিস্ট্রিবিউট করা এবং পিপলদের মাঝে সেটা দেয়া, প্রয়োগ করা, এই জিনিসটা বাংলাদেশে কতটুকু উপযোগী হবে, বাংলাদেশ কতটুকু পারবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। না মানে আমার ধারণা আপনি জিজ্ঞেস করছেন অক্সফোর্ডের ভ্যাকসিন, তাই তো? তাপমাত্রার ব্যাপারটা। ফাইজারের ভ্যাকসিনটা আমি বলছি। ওকে, ফাইজারের ভ্যাকসিন। নাও এখন ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশে এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো পলিসি এখনো নেওয়া হয় নাই যে কোনো ধরনের mRNA ভ্যাকসিন বাংলাদেশ ইম্পোর্ট করবে অথবা পারচেস করবে সাধারণ মানুষের ভেতর ডিস্ট্রিবিউশনের জন্য। এটা কিন্তু আসলে এখন পর্যন্ত নীতিগতভাবে আমি যতদূর জানি এখনো কোনো প্ল্যানিং হয় নাই। গভর্নমেন্ট 9,70,00,000 ভ্যাকসিনের মতো যে ডোজ, তারা যে একটা এগ্রিমেন্টে আসছে এখন পর্যন্ত, সেই এগ্রিমেন্টটা হচ্ছে একটা হইতেছে ফ্রম সেরাম ইনস্টিটিউট, দ্বিপক্ষীয় একটা সমঝোতার মাধ্যমে সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে আসবে, সেটা ভ্যাকসিনকেও হয়তো ফিল ফিনিশ করে আমাদেরকে রেডি করে দেবে। এটা হইতেছে 3 কোটি। আর একটা হইতেছে 6.8 মিলিয়ন ডোজ, মানে প্রায় 6,80,00,000 ডোজ। এটা গ্যাভির থ্রুতে পাবে। আপনারা জানেন যে আমাদের যে পপুলেশন রিকোয়ারমেন্ট তার 20% হচ্ছে গ্যাভি অ্যালায়েন্স প্রোভাইড করে, এবং তার 20% অ্যাকচুয়ালি এই যে আপনার 6.8 মিলিয়ন। এই যে ডোজিংটা, এই ডোজিংটা কিন্তু এই মিলিয়ন ডোজ আবার হাফ কে মাত্র দেওয়া যাবে, কারণ এটা কিন্তু ডাবল ডোজ। ওকে, সো এই যে ডোজিংটা এটা আসবে হইতেছে গ্যাভি অ্যালায়েন্সের মাধ্যমে। এটা সার্টেন না যে এই ভ্যাকসিনটা কোন টাইপের ভ্যাকসিন আসবে, তবে গভর্নমেন্টের যেহেতু কোল্ড চেনটা সাপোর্ট করে অক্সফোর্ডের ভ্যাকসিন, সেক্ষেত্রে এটা অক্সফোর্ডের ভ্যাকসিনটাই আনার একটা সম্ভবত প্ল্যান। mRNA ভ্যাকসিন আনার বাংলাদেশের গভর্নমেন্টের কোনো প্ল্যান নাই। তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে বিশেষজ্ঞ মহল তারা বারবার বলছে যে আমাদের -80 ফ্রিজার বা -70 ফ্রিজার আমাদের কোল্ড চেনে নেই।
সো বাংলাদেশে এই যে ফাইজারের ভ্যাকসিনের যে টেম্পারেচার রিকোয়ারমেন্ট হিমাঙ্কের নিচেও অনেক কম তাপমাত্রা দরকার, এটা কিন্তু বাংলাদেশের কোল্ড চেন প্রোভাইড করতে পারে না। এখন বাংলাদেশ দুটো করতে পারে, বিশেষভাবে যদি তাদের কোল্ড চেন কিছু কিছু সেন্টারে, বাংলাদেশের কিছু কিছু হসপিটাল এবং বড় বড় হসপিটালগুলোতে যদি কোল্ড চেনটার একটু ইমপ্রুভমেন্ট করে বা আপগ্রেড করে, সেক্ষেত্রে হয়তো তারা এই ধরনের mRNA ভ্যাকসিন আনতেও পারে। সো ফাইজারের ভ্যাকসিনের সবচেয়ে বড় ড্রব্যাক এইটাই, পরিবহন এবং বিপণন একটা বড় সমস্যা। এবং একদম যারা রেসিপিয়েন্ট, মানে একদম রুরাল লেভেলে আপনাকে ভ্যাকসিনটা নিয়ে গিয়ে তাদেরকে দেওয়া, এটা একটা সমস্যা। এখন একটা জিনিস বুঝতে হবে, ইপিআই ভ্যাকসিন শিডিউল আর করোনার ভ্যাকসিনটা হবে কমপ্লিটলি ডিফারেন্ট। ইপিআই তে গভর্নমেন্ট একটা রেসপন্সিবিলিটি তাদের শোল্ডারের উপরে, যে আমরা পোলিও ইরেডিকেশন করব, আমরা মামস মিজলস কে প্রোটেক্ট করব আমাদের শিশুদেরকে। সেক্ষেত্রে ইপিআই কাজ করার জন্য গভর্নমেন্ট একদম বাসা পর্যায়ে চলে যায়, গ্রাম পর্যায়ে চলে যায়। সেক্ষেত্রে করোনা ভাইরাসের ক্ষেত্রে এটা গভর্নমেন্টের প্রয়োজন না, গভর্নমেন্টের প্রয়োজন আমন্ত্রণ জানানো যে ইউ হ্যাভ টু কাম টু আওয়ার সেন্টার and take the vaccine. So গভর্নমেন্ট এই ক্ষেত্রে দুটো কাজ করবে, একটা হচ্ছে তাদের সেন্টার, পেরিফেরাল সেন্টার করবে অনেকটা টার্সিয়ারি লেভেলে, অতটা হয়তো একদম রুরাল লেভেলে নাও যেতে পারে ইনিশিয়ালি। সেক্ষেত্রে হয়তো ডিস্ট্রিক্ট পর্যায়ের হসপিটালগুলোতে, যেমন জেনারেল হসপিটালগুলোতে, সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো যেসব জায়গায় সুবিধা আছে ইউনিয়ন পর্যায়ে, সরি উপজেলা পর্যায়ে যে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, ওসব জায়গায় হয়তো কিছু কিছু ভ্যাকসিন নেবে, কিন্তু এটা সেন্টার, স্যাটেলাইট সেন্টার, সেন্টার রিলেটেড, নট স্যাটেলাইট সেন্টার, যেভাবে ইপিআই শিডিউল করা হয়। সো একটু মডিফিকেশন হয়তো হবে, গভর্নমেন্ট হয়তো সবাইকে আমন্ত্রণ জানাবে এবং একটা নির্দিষ্ট এজ গ্রুপ অনুযায়ী ভ্যাকসিনেশন করা হবে। যেমন বৃদ্ধদেরকে, 60 লক্ষ বৃদ্ধ আছে বাংলাদেশে, তাদেরকে আগে দেওয়া হবে, 60-এর উপরে বয়স, 70-এর উপর বয়স, তাদের একটা লিস্ট হয়তো বাংলাদেশ করে ফেলবে, তাদের কাছে একটা ডেটাবেজ হয়তো রয়েছে অলরেডি, তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, তাদেরকে জানানো হবে যে তোমরা আসো, উইল গিভ ইউ ভ্যাকসিন। সেক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিন খুব সহজে দেওয়া যাবে। ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে অনেক সমস্যা, এই কোল্ড তাপমাত্রায় তো কোনো পেরিফেরি হসপিটালে -80 নাই। সো ইভেন বলা হচ্ছে যে বাংলাদেশে একদম ইউকে, বাংলাদেশের যে বড় হসপিটালগুলা, সেখানেও পর্যাপ্ত পরিমাণে -80°C টেম্পারেচার কোল্ড স্টোরেজ বা ফ্রিজার নেই। তো সেই ক্ষেত্রে ফাইজারের ভ্যাকসিন সমস্যাজনক হতে পারে। এখন পর্যন্ত ফাইজারের ভ্যাকসিন আনার কোনো প্ল্যান নাই। বাংলাদেশের প্ল্যানই হচ্ছে যেসব ভ্যাকসিন কোল্ড চেন সাপোর্ট করে, যেমন আইদার অ্যাডিনোভাইরাস ভেক্টর বেসড ভ্যাকসিন অথবা প্রোটিন বেসড ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলোই বাংলাদেশ আনবে। বাংলাদেশে ফাইজার আনার সম্ভাবনা খুবই কম এখন পর্যন্ত, যদিও বাংলাদেশ রিসেন্টলি গভর্নমেন্ট একটা লেটার রিসিভ করেছে ফাইজারের কাছ থেকে, কিন্তু আমি জানি না যে তাদের আসলে তারা কি করতে চাচ্ছে। কিছু লিমিটেড বেসিস ভ্যাকসিন আনতেও পারে, এটা অস্বাভাবিক কিছু না। প্রাইভেট সেক্টর যে কোনো ধরনের ভ্যাকসিন আনতে পারে, যেহেতু প্রাইভেট সেক্টরের ভ্যাকসিনগুলো দেওয়া হবে একদম সিলেক্টেড কিছু মানুষকে, যারা অ্যাফোর্ড করতে পারে ওই ভ্যাকসিন নিজের পয়সায়, এবং এখানে তারা হয়তো মার্কেটিংও করবে, কিছুটা বিজনেসও করবে, এবং সেই ভ্যাকসিন হয়তো ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশে আসতেও পারে। তবে ফাইজার পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তাদের প্রথম কয়েক ব্যাচ ভ্যাকসিন প্রাইভেট মার্কেটে বা ওপেন মার্কেটে তারা সেল করবে না। তারা প্রথমে যেটা করবে, সরকারের সাথে কাজ করবে, শুধুমাত্র সরকার আগ্রহী হলেই তাদের ভ্যাকসিন সরকারের থ্রুতেই দেওয়া হবে। কোনো প্রাইভেট কোম্পানিকে এখন পর্যন্ত ফাইজার বলে দিয়েছে তাদের প্রথম কয়েক ব্যাচ ভ্যাকসিন তারা দিবে না। তাদের যে এগ্রিমেন্ট রয়েছে বিভিন্ন দেশের সাথে, সেটাইকেই তারা কিন্তু দিতে পারছে না। সো ইন রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ, আমরা যদি ফাইজারের ভ্যাকসিন বাংলাদেশে দেখিও, সেটা কিন্তু আসবে এই প্রাইভেট হসপিটালে, তারপরে প্রাইভেট যে হেলথ প্রোভাইডার তাদের মাধ্যমে। এবং আমার মনে হয় শুধুমাত্র বিভাগীয় এবং শহর পর্যায়ে আমরা দেখতে পারি কিছু কিছু জায়গায় খুব চড়া দামে ফাইজারের ভ্যাকসিন বিক্রি হচ্ছে, বাট সেটা আমার মনে হয় না ফেব্রুয়ারি মার্চের আগে আসবে। অর্থাৎ ফাইবার যখন তাদের সকল রিকোয়ারমেন্ট, তাদের কমিটমেন্ট ফুলফিল করবে, তারপরে কিছু ভ্যাকসিন তারা হয়তো ওপেন মার্কেটে সেল করবে। সো এটাই হচ্ছে একটা ভ্যাকসিন আনার উপায়। গভর্নমেন্ট পর্যায়ে এখন পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা স্যার এখন যদি স্যার জানতে চাই যে আসলে অক্সফোর্ড ভ্যাকসিন এবং ফাইজারের ভ্যাকসিনের মধ্যে মেন পার্থক্যগুলো কি, এদের মধ্যে স্যার কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া বিবেচনায় কোন ভ্যাকসিনটি অপেক্ষাকৃত ভালো হতে পারে, সেই সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, আসলে আমরা জানি যে এই করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে প্রায় 5টা প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম বলতে বোঝা যায় যে আসলে ভ্যাকসিনটা কিভাবে তৈরি হবে, কিভাবে ডেলিভারি হবে, এবং তার উপরে অনেকটা নির্ভর করে তাদের এফিকেসি আমরা কেমন এক্সপেক্ট করতে পারি। তাদের অ্যাডভার্স ইফেক্টও অনেকটা নির্ভরশীল এই ভ্যাকসিনটা কোন ধরনের তার উপরে।
আমি যদি কয়েকটা নাম বলি, যেমন ধরেন আলোচিত যে ভ্যাকসিন গুলো এখন আসছে তার ভিতরে আমরা জানি যে mRNA ভ্যাকসিন, এটা একটা নতুন ধরনের ভ্যাকসিন, এটা একটা প্ল্যাটফর্ম। আরেকটা এটা মডার্না তৈরি করছে, তারপর তৈরি করছে ফাইজার, এরা তৈরি করছে mRNA ভ্যাকসিন। আবার যেটা বলা হয় অ্যাডিনো ভাইরাস ভেক্টর বেসড ভ্যাকসিন, এটা কিন্তু অতটা নতুন না হলেও আবার খুব যে কনভেনশনাল তাও না। তো এই ভ্যাকসিনটা তৈরি করছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, তারপরে গ্যামালিয়া ইনস্টিটিউটের যে স্পুটনিক 5 এটা, তারপরে আবার জনসন জনসনের যে ভ্যাকসিনটা তারা তৈরি করছে কিন্তু এই ভেক্টর বেস ভ্যাকসিন। চায়নায় যে ক্যানসিনো বায়ো তারা তৈরি করছে অ্যাডিনোভাইরাস ভেক্টর বেস ভ্যাকসিন। আরেকটা ভ্যাকসিন আছে যে কিল বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, মানে খুবই কনভেনশনাল ওয়ে করোনা ভাইরাসকে কালচার করে তাকে কেমিক্যালের মাধ্যমে কিল করে সেটা আমাদের শরীরে দেওয়া হয় ভ্যাকসিন হিসেবে। এটা যেমন তৈরি করছে সিনোভ্যাক, সিনোফার্ম, এরা তৈরি করছে কিল ভ্যাকসিন। আরেকটা ভ্যাকসিন থাকে হচ্ছে ডিএনএ ভ্যাকসিন। এই ডিএনএ ভ্যাকসিন কিন্তু আসলে খুব কঠিন। এই যে ডিএনএ ভ্যাকসিনকে প্রথমে আগে যেতে হয় ডিএনএটাকে সেলের ভিতরে, সেলের ভিতর থেকে নিউক্লিয়াসের ভিতরে, হচ্ছে হিউজ প্রবলেম। সো আমি ডিএনএ ভ্যাকসিনের অতটা ইয়ে না, মানে ফ্যান না। সো একটা ডিএনএ ভ্যাকসিন। আর একটা আছে খুব ভালো ভ্যাকসিন, সেটাকে বলা হয় প্রোটিন বেসড ভ্যাকসিন। এখন পর্যন্ত যে প্রোটিন বা পেপটাইড বেসড ভ্যাকসিন, এক্ষেত্রে তারা আর্টিফিশিয়ালি রিকম্বিনেন্ট জিন টেকনোলজির মাধ্যমে তৈরি করে স্পাইক প্রোটিন। আমরা জানি যে করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন, এই স্পাইক প্রোটিনটা তারা মথের শরীরে তৈরি করে, করে ওটা ভ্যাকসিন হিসেবে আমাদেরকে অ্যাডজুভেন্টের সাথে মিশিয়ে আমাদেরকে ইনজেক্ট করে, এবং এটা দেখা যাচ্ছে খুব ভালো কাজ করে। নোভাভ্যাক্স তৈরি করছে, আমেরিকার নোভাভ্যাক্স তৈরি করছে এই প্রোটিন অ্যান্ড পেপটাইড বেসড ভ্যাকসিনটা। আর একটা কোম্পানি তৈরি করছে সানোফি। এই সানোফিটা খুবই তাদের যে টেকনিকটা তারা ইউজ করছে, এটাকে বলা হয় ফ্লু ভ্যাক টেকনিক। মানে ফ্লু ফ্লু দেওয়ার জন্য যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেই প্ল্যাটফর্মের উপরই শুধুমাত্র প্রোটিনটাকে চেঞ্জ করে স্পাইক প্রোটিন দিয়ে ভ্যাকসিনটা দিচ্ছে। যেহেতু তাদের ফ্লু ভ্যাকটা অলরেডি অনগোয়িং এবং পরীক্ষিত, সো আমরা আশা করতে পারি যে তাদের এই যে প্রোটিন ভ্যাকসিন এটাও কাজ করবে এবং এটাও অ্যাটলিস্ট অ্যাডভার্স ইফেক্ট অতটা দেখাবে না, কারণ ফ্লু ভ্যাক লেভেলের উপর করা হচ্ছে। সো এটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া কত ধরনের ভ্যাকসিন। এখন যদি বলি যে ওকে, অক্সফোর্ড ভ্যাকসিন আর ফাইজার ভ্যাকসিন, এই দুটোর ভিতরে আসলে ডিফারেন্সটা কি, কারণ এই দুটো ভ্যাকসিন নিয়ে বেশি কথা হচ্ছে। আমি আগেই বললাম যে অক্সফোর্ড ভ্যাকসিনটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস ভেক্টর বেস ভ্যাকসিন। এক্ষেত্রে তারা অক্সফোর্ড যেটা ইউজ করেছে সেটা হচ্ছে শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস। কিন্তু শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাস শিম্পাঞ্জির শরীরে ঠান্ডা সর্দি করে। সো আমাদের কিন্তু শিম্পাঞ্জির ভাইরাস দিয়ে অতটা ইনফেকশন হয় না, আমরা ইমিউন না অতটা। সো এই ভাইরাসটা আমাদের কাছে অনেকটা এলিয়েন। সো এই ভাইরাসটা আমাদের শরীরে তেমন কোনো খারাপ প্রতিক্রিয়াও করে না, একটু ঠান্ডা লাগাতে পারে বাট তেমন কোনো সমস্যা করে না। এই ভাইরাসটা, অ্যাডিনো ভাইরাসটাকে বলা হয় ভেক্টর। এই অ্যাডিনো ভাইরাসটার ভিতরে স্পাইক প্রোটিনের যে জিনটা আছে, এই জিনটা তারা ইনসার্ট করে দেয়। জিনটা যখন অ্যাডিনো ভাইরাসের ভিতরে ঢুকিয়ে দেয়, তখন এই অ্যাডিনো ভাইরাস একটা প্রোটিন তৈরি করে। এই প্রোটিনটা তৈরি করার ক্যাপাসিটি আসে হইতেছে এই অ্যাডিনো ভাইরাসের জিনোম থেকে, এবং এই প্রোটিনটা তৈরি করে সেটা হচ্ছে স্পাইক প্রোটিন। কিন্তু ভাইরাস যেহেতু স্পাইক প্রোটিন তৈরি করতে পারবে না, ভাইরাসকে মানব কোষে যেতে হবে, তারপরে মানব কোষ ইনফেক্টেড হবে। সো অক্সফোর্ড ভ্যাকসিনটা কি করে, একটা অ্যাডিনো ভাইরাসটাকে মডিফাই করে। মডিফাই করে কিভাবে, স্পাইক প্রোটিনের জিনটা প্রবেশ করিয়ে তারপরে এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় ইনজেকশনের মাধ্যমে, টিকার মাধ্যমে। এই অ্যাডিনো ভাইরাস যখন আমাদের শরীরে যায়, তখন এটা আমাদের শরীরের মাংসপেশি কোষ এবং অন্যান্য যে ইমিউন সেলগুলো এটাকে ইনফেক্ট করে। ইনফেক্ট করার পরে কি করে, এই ভাইরাসের ভিতরে যে জিনটা ছিল তার ভিতরে কিন্তু ওই যে বললাম স্পাইক প্রোটিনের জিনটা ছিল। তো আমাদের বডি কি করে, ওই স্পাইক প্রোটিনের এগেনস্টে প্রোটিন তৈরি করতে শুরু করে, কারণ এটাই হচ্ছে নিয়ম, ট্রান্সলেশন সিস্টেম। তখন আমাদের বডিতে যেহেতু এই স্পাইক প্রোটিন তৈরি হয়, আমাদের শরীর ইমিউনিটি ডেভেলপ করে স্পাইক প্রোটিনের এগেনস্টে। আমরা বলি ইমিউন সিস্টেমকে আমরা ট্রেন আপ করি। সো এই ভ্যাকসিনটা তখন এভাবে কাজ করে, আমাদের বডি সিস্টেম, ইমিউন সিস্টেমটাকে ট্রেন আপ করে। পরবর্তীতে যখন রিয়েল করোনা ভাইরাস আমাদের ইনফেক্ট করে, তখন সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম ওই করোনা ভাইরাসটাকে ডিটেক্ট করে ওটাকে নিউট্রালাইজ করতে পারে। এটা হচ্ছে একটা উপায়। এখন যেটা বললাম যে ফাইজার কি করে, ফাইজার এক্ষেত্রে কোনো ভাইরাস ইউজ করে না। ফাইজার ইউজ করে জিন। আমরা জানি, আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট আপনারা জানেন যে এমআরএনএ এটা হচ্ছে জিন। একটা জিন যখন এক্সপ্রেশন হয়, আমরা বলি যে জিন এক্সপ্রেশন, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে যে মেসেঞ্জার আরএনএ, এটাকে বলা হয় এক্সপ্রেশন ট্রান্সক্রিপশনের মাধ্যমে। এই এক্সপ্রেশন যখনই একটা আমাদের শরীরের একটা কোষ কোনো একটা মেসেঞ্জার আরএনএ কে পাবে, তখন সে মেসেঞ্জার আরএনএটাকে বেস করে প্রোটিন তৈরি করতে পারে।
ওকে, সো জি এই স্যার। টেকনিকটাকেই কাজে লাগাচ্ছে হচ্ছে ফাইজার। ফাইজার কি করেছে, যে জিনটা স্পাইক প্রোটিনের প্রোটিন ট্রান্সলেশনে হেল্প করে বা করে, যে প্রোটিন স্পাইক প্রোটিনের জন্য দায়ী, সেই জিনটা তারা আর্টিফিশিয়ালি তৈরি করে। জি সেই এই জিনটা তৈরি করে ব্যাকটেরিয়া, আমরা জানি যে এই যে ব্যাকটেরিয়া সিস্টেম প্লাজমিড ইউজ করে, ব্যাকটেরিয়া ইউজ করে তারা এই জিনটা তৈরি করে, তারা প্রচুর পরিমাণে মেসেঞ্জার আরএনএ তৈরি করে আপনার ল্যাবরেটরিতে। তারপরে এই মেসেঞ্জার আরএনএটা, এমআরএনএটা আমাদের শরীরে ইনজেক্ট করিয়ে দেয়। ইনজেক্ট করার পরে এই মেসেঞ্জার আরএনএ খুব সহজেই আমাদের মাংসপেশির যে মাংস কোষ বা মাংসপেশি কোষ, তার ভেতরে সাইটোপ্লাজমে ভেদ করে ভেতরে চলে যায়। এটা একটা ন্যাচারাল প্রসিডিউর, একটা ন্যাচারাল সিস্টেম, কোনো টেকনিক লাগে না, কিচ্ছু লাগে না। এমআরএনএ দিলেই, এটাকে আমরা বলি নেকেড এমআরএনএ, যে নেকেড এমআরএনএ দিলেই আমাদের এটা শরীরের ভেতরে, কোষের ভেতরে চলে যায়। এখন এই জিনটাকে আর নিউক্লিয়াসের ভিতর যেতে হয় না, কোষের ভিতরে সাইটোপ্লাজমে যাওয়া মাত্রই আমাদের যে রাইবোজোম মেকানিজম আছে, এই প্রোটিন তৈরি করা শুরু করে দেয় স্ট্রেট ফরওয়ার্ড। তো এই কারণে কিন্তু এই ভ্যাকসিনটাতে প্রচুর পরিমাণে মেসেঞ্জার 100 মাইক্রোগ্রাম 50 মাইক্রোগ্রাম দেওয়া হয়, এটা কিন্তু হিসাবে টনস অফ মেসেঞ্জার আরএনএ। সো এই পরিমাণ মেসেঞ্জার আরএনএ যখন আমাদের শরীরে যায়, মাংসপেশিতে যায়, ওই পরিমাণ মেসেঞ্জার আরএনএ প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি করতে পারে, স্পাইক প্রোটিন। এই স্পাইক প্রোটিনটার এগেনস্টে তখন ইমিউনিটি অ্যাক্টিভেট হয়, এবং এভাবে আমাদের ইমিউন সিস্টেমটা ট্রেন্ড আপ হয়। তার মানে দুই রকম, একটা হচ্ছে ভাইরাস ক্যারি করে নিয়ে যায় জিন, আর একটা হচ্ছে জিন, নেকেড জিনটা আমাদের কোষে ঢোকানো হয়। কিন্তু আলটিমেটলি যা কাজ করে আমাদের কোষ, আমাদের দেহকোষ, এই দেহকোষ তখন প্রোটিন তৈরি করে। এটাই হচ্ছে টেকনিক। সব এমআরএনএ টেকনিকটা হচ্ছে সবচেয়ে মডার্ন টেকনিক। এখন মানুষের ভিতর কোশ্চেন আসছে, এই যে দুটো টেকনিকেই তো আমরা জিন ব্যবহার করছি, তো এই জিনটাকে আমাদের ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে কিনা, এটা একটা কোশ্চেন, যেটাকে বলা হয় ক্রোমোজোমাল ইন্টিগ্রেশন। এটা তো ভয় হইতেই পারে না, একটা একটা সাইন্টিফিক ওয়েতে বলি, যেহেতু এই গ্রুপটা ডাক্তারদের গ্রুপ। সো যেহেতু যেহেতু এই জিনটা আমাদের শরীরে দিলাম, আমাদের ভিতরে একটা স্বাভাবিক কোশ্চেন আসে, এই যে ভাইরাসের জিনটা আমাদের কোষে দিলাম, এই জিনটাকে আমাদের কোষে সারা জীবন রয়ে যাবে কিনা, আমরা কি সারা জীবন খালি কন্টিনিউয়াস প্রোডাকশন করবোই কিনা এই যে এই স্পাইক প্রোটিন, তাই না? এটা একটা 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 প্রবলেম। সো যদি আপনি অ্যাডিনো ভাইরাসের দিকে তাকান, সো অ্যাডিনো ভাইরাস তার শরীরে ক্যারি করে কাকে নিচ্ছে? স্পাইক প্রোটিনের জিনকে নিচ্ছে। অ্যাডিনো ভাইরাস আবার যেটা ইউজ করছে সেটাকে বলা হয় রিপ্লিকেশন ডেফিসিয়েন্ট অ্যাডিনো ভাইরাস। তার মানে অ্যাডিনো ভাইরাস আমাদের শরীরে যদি 50 বিলিয়ন অ্যাডিনো ভাইরাস দেওয়া হয় অক্সফোর্ড ভ্যাকসিনের মাধ্যমে, এই 50 বিলিয়ন শরীরে ঢুকে 50 বিলিয়নই থাকবে, এরা আর রিপ্লিকেশন করবে না। কারণ এটা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে রিপ্লিকেশনের জন্য যে জিন নামে জিন আছে, ওটাকে রিমুভ করে ফেলা হয়। সো আমাদের শরীরে যে 50 বিলিয়ন ভ্যাকসিন দেওয়া হলো বা অ্যাডিনো ভাইরাস দেওয়া হলো, ওই 50 বিলিয়নই থাকবে, তার একটার বেশিও হবে না। এটাকে বলা হয় রিপ্লিশন। সো এটা একটা সেফ সাইড, এটা একটা সেফ গার্ড, যে আমাদের শরীরে এই ভাইরাসটা আর বাড়বে না, সো অসুখ করবে না, সে ক্যারি করে নিয়ে যাবে। তারপরে কি হবে? এই অ্যাডিনো ভাইরাসটা আলটিমেটলি ধ্বংস হয়ে যাবে আমাদের ন্যাচারাল ইমিউন সিস্টেমে। সেটা যা করবে, এই অ্যাডিনো ভাইরাস একটা জিন ডেলিভারি করবে আমাদের কোষের নিউক্লিয়াসের ভিতরে। তখন আমাদের কোষ, যে কোষটা ইনফেক্টেড, সে তখন কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে, এবং এই প্রোটিনটা স্পাইক প্রোটিন। সো আমাদের ইমিউন সিস্টেম এসে করবে কি, যেই কোষটা আমাদের মাংসপেশিতে, যেই কোষটা এই প্রোটিন তৈরি করছে, সেই কোষটাকে ধ্বংস করে ফেলবে, যেহেতু এটা একটা ফরেন প্রোটিন। সো আলটিমেটলি আমাদের ইমিউন সিস্টেম যেই কোষগুলো এই অ্যাডিনো ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল, সেই কোষগুলোকে ক্লিয়ার আপ করে ফেলবে। সো আলটিমেটলি উই আর সেফ। একটা জিনিসই শুধু আমরা করলাম, আমরা ইমিউনটাকে বুস্ট আপ করলাম, ইমিউনটাকে অ্যাক্টিভেট করলাম, ইমিউন সেলগুলো রেডি হয়ে থাকলো। কিন্তু যত অ্যাডিনো ভাইরাস দিলাম তাও ক্লিয়ার আপ হয়ে যাবে ন্যাচারাল নিয়মে। যত জিন টিন আমাদের শরীরে ঢুকছিল, যে সেলগুলা, যে আমরা বলি ইন্টিগ্রেশন হয়েছিল, জিন ইন্টিগ্রেশন কিন্তু হয়, কিন্তু জিন ইন্টিগ্রেশন যেগুলো হয়েছিল, সেই সেলগুলাকে আলটিমেটলি আমাদের যে ম্যাক্রোফেজ আছে, আমাদের যে টি সেল আছে, এগুলো ধ্বংস করে ফেলবে। এটাই ন্যাচারাল নিয়ম। এবং এই কারণেই কিন্তু দেখা যায় ভ্যাকসিন দেওয়ার পর আমাদের অ্যাডভার্স ইফেক্ট হয়। কেন হয়? ভ্যাকসিন দেওয়ার পর আমাদের শরীর ইমিউন রেসপন্স হয়, এবং ইমিউন সিস্টেমের প্রধান কাজ হচ্ছে যেখানে যে অ্যাডিনো ভাইরাস ঢুকেছে এবং যে সেলগুলো অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছে, ওই সব জায়গাকে ক্লিয়ার আপ করে ফেলে, ধ্বংস করে ফেলে। সো আমরা এখন পর্যন্ত কোনো এভিডেন্স নাই যে এই অ্যাডিনো ভাইরাস বেস ভেক্টর বেজে যে ভ্যাকসিন, তা ক্রোমোজোমাল ইন্টিগ্রেশন করে। এখন পর্যন্ত কোনো এভিডেন্স নাই। সো ওই পয়েন্ট অফ ভিউতে আমি বলি উই আর সেফ। এখন হাউ অ্যাবাউট মেসেঞ্জার আরএনএ? এখন মেসেঞ্জার আরএনএ তারা কি করে? প্রচুর পরিমাণে মেসেঞ্জার আরএনএ পাঠায়। এখন একটা জিনিস রাখতে হবে, এই মেসেঞ্জার আরএনএ কিন্তু নিউক্লিয়াসে কখনোই ঢোকে না। সো জিন ইন্টিগ্রেশনের কোনো ভয়ই নাই, কারণ যেহেতু এটা মেসেঞ্জার আরএনএ, এটা একটা ট্রান্সলেটেড অলরেডি ট্রান্সক্রিপ্টেড আরএনএ, এই আরএনএ কখনোই নিউক্লিয়াসের ভিতরে আর ঢুকবে না।
কারণ এটা নর্মাল প্রসিডিউর না, এটা জিন, এই জিন কিন্তু আর নিউক্লিয়াসের ভিতর ঢুকবে না। তো যতক্ষণ মেসেঞ্জার আরএনএ নিউক্লিয়াসের ভিতর না ঢুকে ততক্ষণ তো জেনেটিক ইন্টিগ্রেশন বা ক্রোমোজোমাল ইন্টিগ্রেশনের কোনো সম্ভাবনা নাই। সো এর থেকে বোঝা যায় যে মেসেঞ্জার আরএনএ জিনও আপনার ক্রোমোজোমাল ইন্টিগ্রেশন করবে না। সো যেসব জেনেটিক ম্যাটেরিয়ালস আমরা আমাদের শরীরে নিচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে ক্লিয়ার আপ হয়ে যাচ্ছে, নিউট্রালাইজড হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আপনি বলতে পারেন যে আমরা দিলাম এত ছোট্ট একটা মেসেঞ্জার আরএনএ, সেটা কি আপনার ওটা কি এবার রিপ্লিকেট হবে কিনা? না, হবে না। এটাই হইতেছে, আপনি এখন বলতে পারেন যে ভাইরাস তো যেমন আমরা বলি যে করোনা ভাইরাস তো একটা মেসেঞ্জার আরএনএ ভাইরাস। করোনা ভাইরাস কিন্তু একটা একটা ওদের জিনোম কিন্তু মেসেঞ্জার আরএনএ, ওদের পলি এ টেইল আছে, ওদের ক্যাপ আছে। সো এই যে মেসেঞ্জার আরএনএটা যখন করোনা ভাইরাসটা যখন আমাদের বডিতে যায় তখন তো করোনা ভাইরাস রিপ্লিকেশন হয়, তার মানে মেসেঞ্জার আরএনএ রিপ্লিকেশন হয়। কিন্তু কেন অক্সফোর্ড ভাইরাসের মেসেঞ্জার আরএনএ রিপ্লিকেশন হবে না? তার কারণ হচ্ছে ভাইরাসের মেসেঞ্জার আরএনএ এর ভিতরে যেটা রয়েছে সেটাকে বলা হয় আমরা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ নামে একটা জিন আছে ভাইরাসে। সো সেই জিনটা কিন্তু আপনার ভাইরাসে আছে, কিন্তু যে জিন, যে মেসেঞ্জার আরএনএ ফাইজার তৈরি করছে তার ভিতরে ওই জিনটা নাই। মেসেঞ্জার আর ভাইরাসের যে জিনটা তৈরি করেছে মেসেঞ্জার আরএনএ এই ফাইজার কোম্পানি, তারা শুধুমাত্র তিনটা জিনিস ইনক্লুড করেছে। স্ট্রাকচারটা ছোট করে বলি যেহেতু আপনারা ডাক্তার। সেটা হচ্ছে যে তারা যে একদম ফুল লেন্থ স্পাইক প্রোটিনের যে জেনেটিক কোড সেটাকে ইনক্লুড করেছে। তারপরে দুই পাশে তারা ফ্ল্যাঙ্কিং করেছে। ফ্ল্যাঙ্কিং মানে কি, যেসব সিকোয়েন্স তারা দিয়েছে যেটা কোনো কিছু তৈরি করতে পারে না, তার মানে তারা হচ্ছে নন কোডিং একটা সিকোয়েন্স, ইউটিআর রিজন ওইটা। তারপরে তারা পলি এ টেইল করে দিয়েছে যাতে এটা পরিষ্কারভাবে ক্লিয়ার যে এটা অ্যাকচুয়ালি একটা আরএনএ, তার মানে ফাংশনাল কোনো সমস্যা হওয়ার কথা না। আর একটা জিনিস করেছে, তাদের মাথায় একটা ক্যাপ বসিয়ে দিয়েছে। সো এটা অনেকটা মেসেঞ্জার আরএনএটা অনেকটা সেফ, সে নতুন 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 মেসেঞ্জার আরএনএ তৈরি করবে না। তার মানে এটা আমাদের গিয়ে বডিতে সেল আর নতুন মেসেঞ্জার আরএনএ তৈরি করবে না। যতগুলো মেসেঞ্জার আরএনএ প্রোভাইড করা হয়েছে ওইগুলোই শুধুমাত্র ইউজড আপ হবে ট্রান্সলেশন, প্রোটিন ট্রান্সলেশনের জন্য। এটাই হচ্ছে, এই জন্যই বলা হয় যে মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনটা এত বেশি আধুনিক। এবং বিজ্ঞানীরা কিন্তু আসলে ভাবছে যে এই ভ্যাকসিনটা শুধু ভ্যাকসিন না, থেরাপির ক্ষেত্রেও এটা খুব ভাবে তৈরি করা যাবে, কারণ ইট ক্যান প্রডিউস প্রোটিন হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো আজকে একটা কথা বলে রাখি, হয়তো ভবিষ্যতে আমরা দেখবো যদি অ্যাকচুয়ালি মেসেঞ্জার আরএনএ তেমন কোনো খারাপ কোনো প্রভাব না ফেলে ইন ফিউচার, ইন 2 ইয়ার্স, আমরা কিন্তু দেখতে পারি যে নোবেল প্রাইজটা কিন্তু এই মেসেঞ্জার আরএনএ টেকনোলজির উপরই আসবে। এবং হিউম্যানিটির জন্য যা কাজ করছে এই এই টেকনিকটা, সো আমরা এতটাই ভালো, এতটাই রিলায়েবল, যদি অ্যাকচুয়ালি কোনো খারাপ প্রভাব না ফেলে 2 বছর পরে, তাহলে কিন্তু আশা করা যায় যে এই টেকনিকটাও কিন্তু ক্রিসপার ক্যাসের মতো এই টেকনিকটাও কিন্তু আপনার নোবেল প্রাইজের একটা ভালো রেসিপিয়েন্ট। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি, আমাদের মুসলমান যে দুই দম্পতি, তারা যে কথা আমরা তাদের নিয়ে কম বলি, বায়োনটেকে যে কাজটা তারা করলো, হ্যাঁ আমরা বলি ফাইজার ফাইজার ফাইজার, বাট ফাইজার ইজ জাস্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি আর মেবি দে প্রোভাইডেড সাম মানি, বাট এর যে মাস্টার মাইন্ড দুইজন টার্কিশ বংশোদ্ভূত যে দুইজন জার্মানির, এই দুইজন কিন্তু আসলে মেইন পার্সন। আমরা কিন্তু ইউকেতে বিবিসিতে তাদেরকে প্রায় দেখি, তাদের সাক্ষাৎকার নেওয়া হয় যে কতটুকু কনফিডেন্সিয়াল ছিল। আজকে শুধু ভ্যাকসিন না, সে 3 বছর আগে থেকেই এই মেসেঞ্জার আরএনএ নিয়ে কথা বলছে সেমিনার কনফারেন্সে। সে বলছে যে ইফ উই নো প্রপারলি আওয়ার মেসেঞ্জার আরএনএ উই ক্যান উইন অল ডিজিজেস। সো দিস ইজ দ্যাট মাচ হোপফুল, we can be hopeful for not only vaccine but for many other drugs and new biologic therapies. Okay, so that's the difference. Adverse effect এর দিক দিয়ে তেমন কোনো ডিফারেন্স কিন্তু আসলে হয় নাই। তবে যেটা আমি বলবো যে অ্যাডভার্স ইফেক্টের ভেতরে জ্বর, গায়ে ব্যথা, ম্যালেজ দুই গ্রুপেই হয়েছে, অক্সফোর্ডেও হয়েছে, এমআরএনএও হয়েছে। তেমন কোনো খারাপ অ্যাডভার্স ইফেক্ট কোনোটাতেই পড়ে নাই, মৃত্যু কোনোটাতেই হয় নাই। সো মডারেটলি অ্যাডভার্স ইফেক্ট হয়েছে যেটা প্যারাসিটামল দিয়ে দমন করা সম্ভব। গায়ে ব্যথা, জ্বর, একদিন হয়তো আপনি ভ্যাকসিন দেওয়ার পর কাজেই যেতে পারলেন না, এই ধরনের ব্যাপার হয়েছে, কিন্তু তেমন মেজর কোনো ড্রব্যাক কোনোটাতেই হয় নাই। এটাই হচ্ছে অ্যাডভার্স ইফেক্টের দুই তুলনা। হ্যাঁ, তাহলে আমরা এই ভাইরাস আরএনএ যে ভ্যাকসিনটা, এমআরএনএ যে ভ্যাকসিনটা, ওটা নিয়ে আমরা ভবিষ্যতে আশাবাদী হতেই পারি স্যার। এছাড়াও আমরা আরো অনেকগুলো ভ্যাকসিন দেখতে পাচ্ছি, আরো অনেক দেশে তারা ভ্যাকসিন প্রস্তুত করার জন্য প্রস্তুত করছে এবং তাদের অনেক প্রিপারেশন আছে। সেগুলোর স্যার অগ্রগতি কেমন, সেগুলো কতদূর এগিয়েছে বা সেগুলো কেমন কাজ করবে, সেগুলো সম্পর্কে যদি বলতেন।
আচ্ছা, যেটা হচ্ছে যে আমাদের ইনফরমেশন, আমরা কোত্থেকে ইনফরমেশন পাই? আমাদের যদি আপনি একটু ইনফরমেশন দেখেন, জি এই ইনফরমেশন গুলো আসে আইদার একটা টুইটার থেকে। আমি একটা এক্সাম্পল দিই, অক্সফোর্ডের ভ্যাকসিন সম্বন্ধে যত ক্রিটিসিজম এসেছে, আপনি যদি তার রুটটা দেখেন, ওই একজন টুইটারের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা ইউনিভার্সিটি, সে টুইটারে একটা কথা লিখেছে, ওটা নিয়েই সারা জায়গায় ছড়িয়েছে। এই পেপারে ফার্স্টে আসছে, ওই পেপার থেকে এই পেপার, এই পেপার থেকে মানুষের মুখে মুখে, তাই না? জি সো এই যে ফাইজারের ভ্যাকসিনের কথা আসছে, অক্সফোর্ডের ভ্যাকসিনের কথা আসছে, আর কোনো ভ্যাকসিনের কোনো কথাই আসছে না। এটা কেন? এটা এমন না যে ইন রিয়েলিটি তারা কিছু করছে না, এটা মানে হচ্ছে অ্যাভেইলেবিলিটি অফ দ্য নিউজ। সো জি আমাদের যে নিউজ বাংলাদেশে আমরা পাই, আমরা আইদার গার্ডিয়ান থেকে অনুবাদ করি, অথবা সিএনএন থেকে অনুবাদ করি, অথবা বিবিসি থেকে অনুবাদ করি। সত্যি কথা বলতে কি, আমি তো যেহেতু একটু নিজে লিখি, সেহেতু জি আমাকে পড়তে হয়। তো আমি ভাবি যে আচ্ছা, 2-3টে পেপার পড়ি, 2-3টা পেপার পড়ে দেখি সেই একই নিউজ। এটা শুধুমাত্র বাংলাদেশ তা না, ইউকের পেপার, যেহেতু ইংলিশ পেপার গুলো আমার বেশি পড়তে হয়, ইউকের পেপার গুলো একই অবস্থা এবং খুবই বিরক্তিকর। গার্ডিয়ান একই জিনিস লিখছে, ডেইলি মেইল একই জিনিস লিখছে, তারপরে নিউ ইয়র্ক টাইমস একই জিনিস লিখছে। আপনি দেখবেন যে বড় বড় পেপার তারই সেই একই হাল, আর বাংলাদেশের হাল তো তাদের মতোই, সেই জি একই জিনিস বাংলায় লিখছে, হ্যাঁ, অনুবাদ নিউ ইয়র্ক টাইমস থেকে, এখান থেকে। যারা একটু বেশি ক্লেভার তারা হয়তো তাদের উল্লেখ না করে জাস্ট লিখছে যে কি কি তারা দেখেছে। এটা হইতেছে জার্নালিজমের একটা নর্মাল রুটিন এট দ্য মোমেন্ট। নিউজগুলার সোর্সটা দেখা গেল অ্যাকচুয়ালি কোনো রিলায়েবল সায়েন্টিফিক সোর্সও না। এই কারণে আমরা বলি যে আমরা যখন এই ভ্যাকসিন সম্বন্ধে কথাবার্তা বলি, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ইউ নিড টু লিসেন টু পিপল হু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর রিডিং অ্যান্ড হাউ দে আর ইন্টারপ্রিটিং। ওকে, একটা কথা বলি, অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে 23 তারিখে আমি একটা লেখা লিখলাম অনেক গভীর রাতে, পরের দিন নেচারে সকালে আসলো একই রকম ইন্টারপ্রিটেশন। তার মানে আমি কিছু কিছু কোশ্চেন বলেছিলাম যে এই অক্সফোর্ড ভ্যাকসিন কেন ফুল ডোজ এফিকেসি 62% দেয়, কেন হাফ ডোজ ফুল ডোজ বেটার এফিকেসি দেয়। আমি যে কারণগুলো বললাম, যে অক্সফোর্ড ভ্যাকসিনের যে ভেক্টর অ্যান্টি ভেক্টর ইমিউনিটি একটা কাজ হতে পারে, তারপরে অক্সফোর্ড ভ্যাকসিনে কেন এই যে আনইভেন ডোজিং সিস্টেমটা হলো, কেন এই ধরনের ম্যানুফ্যাকচারিং প্রবলেম হলো, কিছু কিছু জিনিস আমি যখন লিখলাম নেচারেও কিন্তু আসছে। ইট গিভস মি এ কনফিডেন্স দ্যাট without knowing many things, without seeing anything, only based on some scientific principle, you can guess or predict something. If you know something, you can tell something. But আপনাকে যদি সম্পূর্ণ রিলাই করতে হয় নিউজের উপর, সেই নিউজটা যদি রিউমার হয়, অথবা রেস্ট্রিক্টেড নিউজ হয়, ইনসাফিসিয়েন্ট নিউজ হয়, এটাই ডিস্ট্রিবিউট হয় ইনসাফিসিয়েন্ট নিউজ হিসেবে চারদিকে। ওকে, সো আমরা যেটা বলছি যে আমাদের নিউজ পেপারের নিউজগুলো আসছে ওই যে একটা সোর্স থেকে, কিংবা একই জিনিস চারদিকে ছড়িয়ে পড়ছে, নতুন নিউজ আসবে। কিন্তু আমি যেটা বলি যে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা শুধুমাত্র ফাইজার, দুই একটি দেশ নিয়ে কথা বলি, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের আমেরিকা আর যুক্তরাজ্য এবং ইউরোপের দু একটা কান্ট্রি, এইতে নিয়েই তো আমরা আসছি। কিন্তু আরো তো কান্ট্রি ভ্যাকসিন তৈরি করছে, বিশেষ করে চাইনিজ ভ্যাকসিনের কথা এবং রাশিয়ান ভ্যাকসিনের কথা আমরা কেউ বলছি না, উল্লেখ করছি না। যদি বিবিসিতে দুই একটু বলেও তার জাস্ট একটা সাইড লাইনে বলে। কিন্তু যদি আমরা দেখি যে এক্সকিউজ মি, যদি আমরা দেখি যে রাশিয়ার যে গ্যামালিয়ান ইনস্টিটিউট যে ভ্যাকসিনটা তৈরি করছে, তাদের ডিজাইন আরো বেশি ইমপ্রুভড, তাদের ডিজাইন আরো বেশি ক্লেভার, এবং তাদের ডিজাইন এমন যে আজকে অক্সফোর্ড ভ্যাকসিন ডাবল ডোজ ফুল ডোজে যে প্রবলেম ফেস করেছে, রাশিয়ার ডাবল ডোজ ফুল ডোজে সেই প্রবলেম ফেস হবে না, বিকজ দে নিউ ইট উইল হ্যাপেন। দ্যাটস এ ক্লেভার থিং। আমি এই বিষয়ে অনেক আগে লিখেছি যে রাশিয়ার গ্যামালিয়া ইনস্টিটিউটের যে স্পুটনিক 5, তারা কেন ডুয়েল ভেক্টর ইউজ করেছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে এন্টি ভেক্টর ইমিউনিটি ডেভেলপ হয় আমাদের বডিতে। কারণ আপনি অ্যাডিনো ভাইরাস আমাদের শরীরে ঢুকাচ্ছেন, তো আমরা তো আমাদের বডিকে অ্যাডিনো ভাইরাসের এগেনস্টেও ট্রেন আপ করছি, কারণ এটাও তো একটা ফরেন ভাইরাস, তাই না? আমরা কেন শুধু চিন্তা করছি করোনা ভাইরাস? সো কি হয়, প্রথম ডোজ যখন আমরা অ্যাডিনো ভাইরাসটা দিলাম, আমাদের বডি ইমিউন সিস্টেম ডেভেলপ করলো। সেকেন্ড টাইমে যখন ওই একই ভাইরাস দিলাম, ওই আমাদের বডি ইমিডিয়েটলি এটাকে চিনে কিল করে ফেলে। এই কারণে ইকুয়াল সমান ডোজ এন্টি ভেক্টর ইমিউনিটিতে একটা প্রধান ভূমিকা পালন করে, সেই ক্ষেত্রে ভ্যাকসিন এফিকেসি কমে যেতে পারে। ক্লিয়ারলি আমরা তাই দেখেছি, কিন্তু যদিও আরো ইনভেস্টিগেশন দরকার আছে, আমরা অক্সফোর্ড ভ্যাকসিনে যা দেখেছি তা এন্টি ভেক্টর ইমিউনিটি একটা প্রধান কারণ হতে পারে। ডাবল ডোজে কেন 60%? তার কারণ হচ্ছে সেকেন্ড ডোজে এন্টি ভেক্টর ইমিউনিটি ডেভেলপ করেছে, এটা একটা সমস্যা। এবং রাশিয়ার ক্ষেত্রে এটা হবে না। রাশিয়ার ক্ষেত্রে দুই ধরনের তারা অ্যাডিনোভাইরাস ইউজ করেছে। প্রথম ডোজে তারা ইউজ করেছে রেয়ার ফর্ম অফ অ্যাডিনোভাইরাস,
AD26 বলে, এবং সেকেন্ড ডোজে বুস্টার ডোজে তারা ইউজ করছে কমন টাইপ অফ অ্যাডিনোভাইরাস। তার মানে আমাদের বডি যখন প্রথমে ট্রেন্ড আপ হবে একটা রেয়ার ভাইরাস অ্যাডিনোভাইরাসের, এবং সে ইমিউনিটি ডেভেলপ করবে ওই রেয়ার ভাইরাসের এগেনস্টে, কিন্তু সেকেন্ড ডোজটা আমরা যখন দিব আমাদের বডি আবার নতুন করে ওটাকে চিনা শুরু করবে। তার মানে এক্সিস্টিং ইমিউনিটি ক্যানট প্রিভেন্ট দ্য সেকেন্ড ডোজ ভাইরাস। দ্যাটস আ ক্লেভার টেকনোলজি। সো এই কারণে আমরা কিন্তু ওই রাশিয়ার গ্যামালিয়া ইনস্টিটিউটের ভ্যাকসিনের কথা বলি না। সো স্পুটনিক 5 ভ্যাকসিন তাদের ট্রায়াল করছে এখন, ফেজ 3 ট্রায়াল, 40,000 ভলান্টিয়ারের উপর ফেজ 3 ট্রায়াল করেছে। তাদের যে ইনিশিয়াল যে রেজাল্টটা এসেছিল 20,000 ভলান্টিয়ারের উপরে করা ট্রায়ালে, ইন্টারিম রেজাল্ট, সেটা 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 অ্যাকচুয়ালি ফাইজারের পরের দিনই সম্ভবত এসেছিল, কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কেউ বলি না, তাই না? তো ফাইজার যেদিন ঘোষণা করলো তার 2-3 দিন পরেই অক্সফোর্ড ঘোষণা করলো, তার 2-3 দিন পরেই সাইনোভ্যাক ঘোষণা করলো। সো ফাইজারের ঘোষণার পরে অক্সফোর্ড 2 দিন পরে বললো যে তাদের ভ্যাকসিন 91.2% এফিকাসি শো করেছে, 91 ভাগ এফিকাসি শো করেছে। বাট তারা আবার অ্যানালাইসিস করবে যখন আরো বেশি ডেটা তাদের কাছে আসবে। তারা যে অ্যানালাইসিস করেছে 30 জন কোভিড কেসের উপরে বেস করে যে ট্রায়ালটা করা হয়েছিল 20,000 জনের উপরে। এখন রিসেন্টলি যে রেজাল্ট এসেছে, তারা সেকেন্ড টাইমের জন্য যে অ্যানালাইসিস করেছে সেখানে এফিকাসি 92% আপনার স্পুটনিক 5 ভ্যাকসিন। সো তাদের ফেজ 3 ট্রায়াল হয়েছে, তাদের এফিকাসি হয়েছে, ডিটারমাইন্ড হয়েছে, তাদের ভ্যাকসিনটা 92% ফেজ 3 ট্রায়াল ইফেক্টিভ, নো সাচ অ্যাডভার্স ইফেক্ট, যেটা আপনি প্রিভেন্ট করতে পারে সবকিছু আদার ভ্যাকসিনের মতোই। এই ভ্যাকসিনটার অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে রাশিয়াতে, কিন্তু রাশিয়াতে যেহেতু অ্যাপ্রুভাল ছাড়াই দেওয়া যায় ফেজ 2 ট্রায়ালের রেজাল্টের উপর বেসিস করে, রাশিয়া কিন্তু ভ্যাকসিনেশন চালিয়ে যাচ্ছে। সো ওটা কোনো সমস্যা নাই। এখন আসি চায়নার ভ্যাকসিনের কথা। চায়নার ভ্যাকসিনের অগ্রগতি এগিয়ে যাচ্ছে। সিনোভ্যাক তাদের ইন্টারিম রেজাল্ট কিন্তু ঘোষণা করেছে, এবং তারা বলেছে যে তাদের ভ্যাকসিনটি এফিকাসি শো করেছে কত 93%, ওভার 90%। তাদের ভ্যাকসিনও এফিকাসি শো করেছে ওভার 90%, কিন্তু তারাও তাদের অ্যানালাইসিস গুলো কন্টিনিউ রেখেছে। সো আলটিমেটলি বাইরে যে ভ্যাকসিন গুলোর কথা বললাম এগুলো হচ্ছে প্রধান ভ্যাকসিন। আরেকটা ভ্যাকসিনের নাম সম্ভবত সানোফির ভ্যাকসিনটা আপনারা শুনবেন, যেহেতু বাংলাদেশে সানোফির ভ্যাকসিনটা ট্রায়াল হবে বিএসএমইতে আগামী বছরের প্রথম দিকে। সো এই ভ্যাকসিনটা ফেজ 2 ট্রায়ালে এখন রয়েছে, এবং তাদের রেজাল্টটা সম্ভবত তারা বলেছিল ডিসেম্বরের শেষেই তাদের রেজাল্ট অ্যানালাইসিস করবে। যখন তারা ফেজ 2 ট্রায়ালের রেজাল্টটা পাবে তারা কিন্তু ফেজ 3 ট্রায়ালে চলে যাবে। আর মডার্না তো জানেন তারাও অ্যাপ্রুভালের ভিতরে এখন রয়েছে, অ্যাপ্রুভাল পেলেই তারা তাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করবে। এই হচ্ছে প্রধান ভ্যাকসিন গুলোর মোটামুটি অগ্রগতি। আর অন্যান্য ভ্যাকসিন তো মানে তাদের কাজ কন্টিনিউ রেখেছে। ধন্যবাদ স্যার। স্যার আমরা বাংলাদেশ পরিস্থিতি যদি এখন দেখি, বাংলাদেশের পরিস্থিতি এখন সেকেন্ড ওয়েভ যেটাকে বলছে দ্বিতীয় ঢেউয়ের দিকে ধাবিত হচ্ছে, এবং বর্তমানে বাংলাদেশে শীতকাল আসন্ন, শীতকাল চলে আসছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে এখনো ভ্যাকসিন আসা পর্যন্ত বাংলাদেশের মানুষরা কিভাবে নিজেদেরকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করতে পারে, কিভাবে নিজেদেরকে সেফ রাখতে পারে, এই ব্যাপারে যদি একটু বলতেন স্যার। আচ্ছা, এটাই হচ্ছে সবচেয়ে কার্যকরী একটা আলোচনা, যে আমরা এই সময়টাতে যেহেতু বাংলাদেশে এখন সেকেন্ড ওয়েভ একদম সূচনা লগ্নে রয়েছে, আমরা জানি না যে সেকেন্ড ওয়েভ কতটুক আঘাত করবে বাংলাদেশে। আমরা কিন্তু ইউরোপের দিকে যদি তাকাই সেকেন্ড ওয়েভ কিন্তু খারাপ। ইভেন যে জার্মানি সেফ ছিল একটা সময় ফার্স্ট ওয়েভের দিকে, সেই জার্মানিও এখন যদি আপনি দেখেন সেকেন্ড ওয়েভে প্রচুর আক্রান্ত। আর গ্লোবাল অবস্থার দিকে যদি একটু দেখা যায় যে এই আমেরিকাতে এখন চলছে থার্ড ওয়েভ। এই থার্ড ওয়েভে আমেরিকাতে দুদিন আগে একদিনে 3,100 জন রোগী মারা গেছে এই করোনাতে। সো একদিনে 3,100 জন রোগী মারা গেছে। সো এর ফ্যাটালিটি হতে পারে অনেক খারাপ। সো আমরা যেন একটু ভুলে না যাই যে আমাদের এত বেশি কনফিডেন্ট হওয়ার কিছু নাই, যেহেতু সেকেন্ড ওয়েভ আসছে, ইনফেকশন হচ্ছে প্রচুর পরিমাণে। যত বেশি ইনফেকশন মৃত্যুর ঝুঁকিটাও কিন্তু বেড়ে যায়। যদি আমরা ধরে নেই যে বাংলাদেশে মৃত্যু বা ফ্যাটালিটি 1.5%, তারপরেও কিন্তু আপনি তো জানেন না যে 1.5%-এর ভিতরে আপনি পড়েছেন কিনা। প্রতি 10,000-এ 15 জন মানুষ মারা যেতে পারে, এর ভিতরে যে আপনি পড়বেন না এর গ্যারান্টি কি? সো নিজেকে সেফ রাখুন। কিভাবে রাখা যাবে সেফ? ভ্যাকসিনের কথা ভুলে যাই আমরা। আমাদের কয়েকটি প্রিন্সিপাল মেনটেন করতে হবে। যেমন প্রথমত ব্যারিয়ার সিস্টেম। আপনি নিজেকে আপনার চারপাশের ভাইরাস এবং ভাইরাসে ইনফেক্টেড মানুষ থেকে কিভাবে রক্ষা করবেন? এটা রক্ষা করার উপায় হচ্ছে ভাইরাস যে পথ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে সেই পথগুলোকে আটকে দিন। এটা কিভাবে সম্ভব? 2 ভাবে। নাম্বার 1, মাস্ক পরিধান করুন। তার মানে একটা সার্জিক্যাল মাস্ক, 2-3 লেয়ারের একটা সার্জিক্যাল মাস্ক
অথবা কাপড় দিয়ে 2-3 লেয়ার দিয়ে, গেঞ্জি কাপড় দিয়ে একটু বড় ধরনের মাস্ক আপনারা বানিয়ে নিন এবং এটা নিয়মিত আপনি ব্যবহার করুন। যদি কাপড় দিয়ে মাস্ক ব্যবহার করুন, ওটা 5টা বানান এবং আপনারা ওটা ধুয়ে ধুয়ে ব্যবহার করুন, প্রতিদিন একটা করে ফ্রেশ মাস্ক। আর যদি সার্জিক্যাল মাস্ক ইউজ করুন, সেটা প্রতিদিন একটা করে নতুন মাস্ক ইউজ করুন। এটা একদম ভালোভাবে ইউজ করুন। নাক এবং মুখ পথটাকে বন্ধ করুন। এভাবে আপনি যখন আপনি বাইরে যাবেন, এবং বাইরে যাওয়ার রেস্ট্রিকশন কি, বাইরে শুধু যাবেন তখনই যখন এটা এসেনশিয়াল। যদি এসেনশিয়াল না হয় যাবেন না। যেমন আপনি চাকরিতে যেতেই হবে, তো চাকরিতে যান। যদি আপনি বাসে উঠতে হয়, হেঁটে যাওয়ার কোনো উপায় নাই, বাসে উঠতে হবে, তাহলে বাসে উঠুন। ট্রেনে গেলে ট্রেনে যান। যদি শপিং এ যেতে হয়, বাজারে যান, সেক্ষেত্রে যেতে হবে। এসেনশিয়াল এসেনশিয়াল কারণেই শুধু বাইরে বের হন, এবং যখন আপনি বাইরে বের হবেন অবশ্যই মাস্ক পরিধান করবেন। এটা হচ্ছে প্রথম একটা প্রিন্সিপাল। বাইরে যখন থাকবেন, আপনার পকেটে যদি হ্যান্ড স্যানিটাইজার না থাকে, সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে, আপনি বাসে উঠেছেন, বাস থেকে নেমে হাতটাকে এখন কি করবেন, পরিষ্কার করতে হবে। স্যানিটাইজার থাকলে স্যানিটাইজার দিয়ে তখন করুন। যদি আপনার পকেটে স্যানিটাইজার না থাকে, বা আসলে সাধারণ মানুষের তো সম্ভবও না হাত ধোয়া এবং স্যানিটাইজার ইউজ করা, তখন সে কি করবে, সে একটা প্র্যাকটিস করবে। সে যতই চুলকাক আর যাই হোক, তার হাত নাকে, মুখে, চোখে যেন না দেয়, এই 3টা জায়গায়, আর বাকি জায়গায় সে দিতে পারবে। এই ভাইরাসটা মিউকাস মেমব্রেন দিয়ে যায়, কিন্তু স্কিন দিয়ে যায় না। সো সেজন্য আমরা আমাদের আঙ্গুল, হাত, এটা যেন নাকে, মুখে এবং চোখে টাচ না করি। সো এটা আমরা নিজেদেরকে প্রোটেক্ট করলাম। শপিং এ যখন যাবে, চেষ্টা করবে ওপেন মার্কেট শপিং এ। যেমন ধরেন আপনার দুটো বাজার রয়েছে, একটা হচ্ছে ওপেন বাজার, যেখানে লোকজন বেশি কিন্তু খোলা, চারদিকে খোলা, আপনি সেখানে যান। আপনি হয়তো একজন বিত্তবান মানুষ, আপনি ওই সব জায়গায় যেতে চান না, বাট যান, এখন যান। কারণ যখন একটা কনফাইন্ড মার্কেট বা শপিং মলে যাবেন, সেটা কিন্তু আটকা থাকে, তার ভিতরে ভাইরাস রিসাইক্লিং হতে থাকে। সো ওইখানে ভাইরাসটা বেশি সংক্রমণের সম্ভাবনা বেশি। সো শপিং করেন ওপেন মার্কেটে, যদি করতেই হয়। বাস থেকে, ট্রেন থেকে যখন থাকবেন, মাস্ক কখনোই খোলা যাবে না। বাসায় যখন আপনি ব্যাক করবেন, আপনার বাসায় যদি বৃদ্ধ মা, বাবা, শ্বশুর, শাশুড়ি বা কেউ কোনো অসুস্থ মানুষ থাকে, আপনার বাসাটাকে আপনি এভাবে নেন যে আমার বাসাটা হাই রিস্ক বাসা। সেক্ষেত্রে কি করবেন, আপনি যখন বাসায় প্রবেশ করবেন, বাসায় প্রবেশের পূর্বেই আপনার বাইরে পরার জামা কাপড় খুলে ঘরে পরার জামা কাপড় পরবেন। হাত, মুখ, নাক, পা, হাত ভালো মতো পরিষ্কার করবেন পানি দিয়ে, সাবান দিয়ে। যদি সম্ভব হয় গোসল করে ফেলুন, গোসল করে ঘরে পরার জামা কাপড় পরুন। জুতোটা যেটা বাইরে পরেছিলেন সেটা বাইরেই থাকবে, ভিতরে ঢুকবে না। এভাবে আপনি রক্ষা করলেন কি, বাইরের থেকে আপনার শরীরে যত ভাইরাস ছিল জামা কাপড়, হাতে, এটা আপনি আপনার অসুস্থ ব্যক্তিদের, বাসায় থাকা যারা, তাদের শরীরে আর দিচ্ছেন না, তাদেরকে আর ইনফেক্ট করছেন না। সো আপনি প্রোটেক্ট করছেন সবচেয়ে ভালনারেবল হাই রিস্ক গ্রুপ, একজন মানুষ, যা আপনার নিজস্ব মানুষ, মা বা বাবা। আপনি চাচ্ছেন না আপনি ভাইরাসকে নিয়ে আসবেন, আপনি বাইরে থেকে এসে আপনার বৃদ্ধ বাবার সাথে কথা বলতে গেলেন, আপনি ভাইরাসটা ছড়িয়ে দিলেন। আপনি মার কাছে ভাইরাসটা ছড়িয়ে দিলেন, আপনার ইচ্ছা নাই, বাট আপনি ছড়াচ্ছেন, এটাই নিয়ম। সো আপনি এটা এভাবে এভাবে নিজেকে প্রোটেক্ট করুন, নিজের বাসাকে প্রোটেক্ট করুন। আরেকটা জিনিস যেটা করবেন, সেটা হচ্ছে সোশ্যাল গ্যাদারিং। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা এখন বন্ধ করুন। নিজেকে একজন আনসোশ্যাল মানুষ, অসামাজিক মানুষ হিসেবে তৈরি করুন। আমরা সামাজিক জীব, এটা আমাদের একটা ন্যাচারাল ইনস্টিংক্ট যে আমরা মানুষের সাথে মিশতে যাই, করমর্দন করি, মোলাকাত করি, কথা বলি, মিশি, আড্ডা দেই। এটা এই সময়, যেহেতু মহামারী সময় আমরা আছি, আমাদের জীবনে হয়তো একটা খারাপ সময় এসেছে, আমরা এই সময়টাতে আনসোশ্যাল হই, আমরা সামাজিক না হই, আমরা মানুষের সামাজিক প্রোগ্রামে যতদূর সম্ভব না যাওয়া যায়। একজনের বিয়ে হচ্ছে, যতই আপনি দামি শাড়ি পরেন, যাই পরেন, মাস্কটা পরেন। কারণ আপনি জানবেন না যে আপনি ভাইরাসটা ইনফেক্টেড হচ্ছেন, আপনি জানবেন না আপনি ওই 2-1 জন আনফরচুনেট খারাপ দিকে যারা যায় তাদের ভিতরে হয়ে যেতে পারেন। সো সোশ্যাল গ্যাদারিং যদি এসেনশিয়াল না হয়, যেন না। জুম্মার নামাজ পড়তে যাবেন, এখানে কথা বলা খুব সেন্সিটিভ, যে যাবেন না, আল্লাহ আপনাকে রক্ষা করবে, কিন্তু আল্লাহ কিন্তু বলে দিয়েছে ইউ হ্যাভ টু ফলো সাম রুল, ইউ হ্যাভ টু ডু সামথিং, দ্যাটস ওয়াই ইউ নিড টু ক্লিন ইউর হ্যান্ড এন্ড ফুড এভরিডে। আপনি তো অজু করতেই হয়, কেন করতে হয়, ক্লিন আপ, তাই না? তো সেটা যদি করতে হয়, ভাইরাস যখন ইনফেকশন, তখন আপনার ক্লিন আপ থাকতে হবে, নিজেকে প্রোটেক্টেড থাকতে হবে। যখন নামাজ পড়তে যান, তখন চেষ্টা করেন মানুষের সাথে মোলাকাত না করতে, করমর্দন না করতে। নামাজ পড়তে যান সোজা, চেষ্টা করেন একটু পেছনের দিকে, কম মানুষ সমাগম এলাকাতে বসতে। চেষ্টা করুন নামাজ শুধুমাত্র যেটুক মসজিদে পড়া জায়েজ, বা যেটুক ওটুক সময়টুক মসজিদে দিন, তারপরে চলে আসুন বাসায়, সুন্নতটা বাসায় পড়ুন। তারপরে আরেকটা যেটা আমি বলতেছি যে মাস্ক পরুন। আপনি নামাজ পড়ছেন ঠিকই, মাস্কটা পরে নামাজ পড়ুন, এখানে কোনো সমস্যা নাই, এটা 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 জায়েজ, এটা করা যায়। মাস্ক পরে নামাজ পড়ছেন, আপনার মাস্কটা তো পরিষ্কার,
সো এটা করুন। তারপরে আননেসেসারি গ্যাদারিং এ কখনোই যাবে না। সোশ্যাল ডিস্টেন্সিং যেটা গভর্নমেন্ট বলছে সেভাবে মেনে চলুন। 2 মিটার দূরত্ব এটা আনরিয়েলিস্টিক হতেই পারে সব জায়গায়, বাংলাদেশের মতো জায়গায় গায়ে গায়ে যারা ঘেসে যায় তাদের কি, কিন্তু গায়ের থেকে গায়ে ভাইরাস যায় না। সো আপনাদেরকে প্রোটেক্টেড হবে এই যে যে কয়েকটা ব্যারিয়ার সিস্টেম বললাম, এটা এটা করেই আপনারা কিন্তু 85 থেকে 90% ইনফেকশনটাকে প্রিভেন্ট করে দিতে পারতেছেন, যেটা ভ্যাকসিন প্রিভেন্ট করবে অনলি আমরা জানি না 60 to 80-90%। তারপরে ভ্যাকসিনে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। সো বেটার কোনটা? বেটার হচ্ছে এই যে সোশ্যাল আইসোলেশন, মাস্ক, হ্যান্ড ওয়াশ এবং অ্যাভয়েডিং আননেসেসারি সোশ্যাল গ্যাদারিং, এগুলো যদি করেন তাহলে সেফ। আর আপনার রেসপন্সিবিলিটি, আপনি যদি বাইরে যান আপনার রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট ইউর ওল্ড প্যারেন্টস এবং কোমরবিড পার্সন এট হোম। সো এগুলা দিয়ে আমরা আসলে এখন রক্ষা করব এবং আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা আমার কথা না, এটা হচ্ছে গাইডলাইন, এটা হচ্ছে ল্যান্সেট জার্নালে প্রকাশিত পেপারে এই যে যেটা বললাম যে মাস্কের যে ভূমিকা 85% ইট ক্যান প্রিভেন্ট ইনফেকশন, এগুলো আমার নিজের কথা না, আমার নিজের কথা নেওয়া দরকার নাই, এগুলো আমি শুধুমাত্র একটা ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করলাম। এখন জাজমেন্ট আপ টু ইউ। ভ্যাকসিন আসবে বাংলাদেশে নেক্সট ইয়ারের মাঝামাঝি, সো ওর জন্য আর ওয়েট করে লাভ নাই। আর ভ্যাকসিন দিলেও এই যে যেগুলো বললাম, হ্যাঁ এই জিনিসগুলো মানতেই হবে। ভ্যাকসিন দিলেও আপনাকে মাস্ক পরতে হবে, ভ্যাকসিন দিলেও আপনাকে এই সকল কিছু মেনটেন করতে হবে। তার কারণ হচ্ছে এই যে ভলান্টিয়ারদেরকে ভ্যাকসিন দিয়ে এফিকেসি হিসাব করা হয়েছে, তারা সবাই মাস্ক পরেছে, তারা সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, আমাদেরকে অনেক সময় দিয়ে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য স্যার। আমরা আপনার মাধ্যমে আজকে অনেক কিছু জানতে পেরেছি, যে আমাদের আমাদের অনেক কিছুই অজানা ছিল, সেগুলো আমরা আজকে জেনে অনেক বেশি উপকৃত হয়েছি। আমাদের দর্শকরা যারা দেখেছেন তারাও নিশ্চয়ই এখান থেকে অনেক বেশি উপকৃত এবং তারা অনেক বেশি হ্যাপি আজকে আপনার আমাদের সেশনটা দেখে। সো স্যার আমরা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো সেশন নিয়ে ইনশাল্লাহ আবারও হাজির হব। সেই পর্যন্ত আমি আমাদের দর্শকদের বলতে চাই, আপনারা নিজেরা সুস্থ থাকুন, নিজেদেরকে সুরক্ষিত রাখুন এবং যে সকল ব্যবস্থা গ্রহণ না করলেই নয়, সেই সকল ব্যবস্থা গ্রহণ করে নিজেরা নিজেদের পরিবার এবং নিজেদেরকে সুরক্ষিত রাখুন, যাতে একটা ভয়াবহ অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো স্যার আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকুক। ইনশাল্লাহ স্যার, আমরা পরে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।